আবারও, যেহেতু ম্যাম লাস্ট ক্লাসে আমার কিছু কোশ্চেন ছিল। আমি এখনো ক্লাসটা ফর্মালি শুরু করিনি, আমি কোশ্চেনগুলো নিব। সো ম্যাম একটা কথা বলার। জি বলেন ম্যাডাম। ম্যাম আমি ফার্স্ট দিন তো এই এ সেকশনে ক্লাস করেছিলাম, এরপর আমার নরমালি সেকশনটা ছিল বি তে। তো আমি গতদিন আবার বি তে ক্লাস করেছি, এখন আমি সেকশন চেঞ্জ করে এতে চলে আসছি, আজ থেকে আবার এতে করব। তো ম্যাম আমার অ্যাটেন্ডেন্সে কোনো প্রবলেম হবে না তো? কোনো প্রবলেম হবে না, কজ হচ্ছে গিয়ে আমি কি বলবো, আমি যখন অ্যাটেন্ডেন্সটা দিব তখন তো হচ্ছে গিয়ে আমি ম্যানুয়ালি চেক করে করে দিতে থাকবো, সো ওখানে আমি আপনারটা পেয়ে যাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ম্যাডাম ম্যানুয়ালি, কারণ এখন আমাদের জাস্ট হচ্ছে গিয়ে ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হওয়ার পরে এটা তো ম্যানুয়ালি আসতে থাকবে, সো ম্যানুয়ালি যখন আসবে তখন আমি ইনশাআল্লাহ ওটা ভাবে আসবে এবং আমি আপনাকে দিতে পারবো। ম্যাডাম আচ্ছা আজকে লেকচার শুরু করার আগে ম্যাডাম গত লেকচার নিয়েছি ম্যাডাম, একটু ছোট একটু হ্যাঁ প্রশ্ন হ্যাঁ করতে। অবশ্যই, আমি অবশ্যই ওটাতে আসবো, ওইটা কি বলে মানে রিভিউটা অবশ্যই যাব, মানে কোশ্চেন নিব আপনাদের। তার আগে আমি একটু বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করি। আমরা কি ডিসপ্লেতে এটা দেখতে পাচ্ছি? জি ম্যাডাম পাচ্ছি। আচ্ছা, তো ডিসপ্লেতে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার লাস্ট ক্লাসে আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে আপনাদের রেকর্ডেড ভার্সনটা যাতে আমি হচ্ছে কি আলাদা প্লেলিস্টে অন করি। সো আমরা এই যে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স জিইডি 301 ডিএ, এটার এখানে কিন্তু আমি ওপেন করে দিয়েছি, এবং আমি নিজে নরমালি দেখা যায় যে রেকর্ডেড ভার্সন গুলো অনেক সময় নিজেও ফলো আপ করে দেখি। সো আমি ডিএ এর রেকর্ডেড ভার্সনটা ফলো আপ করে দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে কারোর যদি কিছু প্রবলেম থাকে, প্রথমে প্রবলেমটা অ্যারাইজ করার আগে একটু টিচারকে জিজ্ঞাসা মানে আমি সাজেস্ট করব যে যেহেতু রেকর্ডেড ভার্সনের সুবিধাটা আছে, রেকর্ডেড ভার্সনটা একটু দেখে নেবেন যে আসলে আপনি বুঝতে পারছেন কিনা। দেন যদি না বুঝেন অবভিয়াসলি আমি প্রত্যেকটা ক্লাস শুরুর আগেই জিজ্ঞাসা করি যে কোনো প্রবলেম থাকলে ইউ ক্যান আস্ক মি, তো তখন আমাকে আস্ক করবেন, আমি হচ্ছে কি অ্যান্সার দিয়ে দিব। সো দ্যাটস ইট। এটা হচ্ছে কি যারা এখনো জানে না, এটা জাস্ট আমার নামে একটা চ্যানেল আছে, দিস ইজ মাই এডুকেশন চ্যানেল। সো এখান থেকে হচ্ছে গিয়ে আমি এই চ্যানেলে আমার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন হচ্ছে গিয়ে আপলোড করে দিই, তো এখানে আপনি আপনাদের ইনফরমেশন পাবেন। আর ডিবি তে হচ্ছে গিয়ে আমাদের 48 স্টুডেন্টস আছে রেজিস্টার, এবং ডিএ তে হচ্ছে গিয়ে আপনার 44 রেজিস্টার স্টুডেন্টস আছে। সো দ্যাট আপনাদের যেটা হবে যে বা ডিবি তে হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স আমার বেশি আসবে বা পার্টিসিপেন্ট লিস্ট বেশি থাকবে, আপনাদের একটু কম হবে, তো এটা নিয়ে কোনো সমস্যা না, এটা কোপ আপ করা যায়। সো এবার আসি, আরেকটা কিভাবে জানি আমি এত ডিটেল জানি না, কোনো একটা ভাবে নোটিফিকেশন অন করে রাখা যায়, সো আপনি চাইলে এখানে নোটিফিকেশন অন করে রাখতে পারেন, এটা নিয়ে আমার আইডিয়া নেই। ওই নোটিফিকেশন অন টন করে রাখলে তখন দেখা যাবে যে আমি আপনার সেকশনে যখন ভিডিওটা আপলোড করে দিব আপনাকে হচ্ছে নোটিফিকেশন দিব। অনেক সময় বলে যে আমি নোটিফিকেশন মানে আমি জানছি না যে আপলোড হয়েছে কিনা, সো ওই প্রবলেমটা এখান থেকে সলভ হয়ে যাবে। আচ্ছা, ক্লাস শুরু হওয়ার আগে আমার আগে প্রশ্ন অবশ্যই আছে যে কোন লাস্ট ক্লাস থেকে কোনো প্রবলেম আছে কিনা, এখন ওটা বলেন। ম্যাডাম লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ইকোনমিক্স এর দুইটা ব্রাঞ্চ দেখেছিলাম, একটা ছিল হুম হুম মাইক্রো ইকোনমিক্স, একটা মাইক্রো ইকোনমিক্স। হুম হুম হুম। কিছুক্ষণ পরে আমরা আবারও ব্রাঞ্চ দেখলাম যে ক্লাসিক্যাল ইকোনমিক্স আর আচ্ছা নিউ ওখানে ক্লাসিক্যাল এখানে ইকোনমিক্স। আমি ওটা দেখেন একটু, কিসের আমি মনে ডিপেন্ডে হয় এটা বলে আছে। একটু যদি, আচ্ছা আপনি যদি একটু খেয়াল করে দেখেন ওখানে আসলে ব্রাঞ্চ ছিল না, আমি ওটা বলার সময় হচ্ছে বলছিলাম যে এটা আসলে টাইম ফ্রেম হবে, আমি ওখানে জাস্ট ব্রাঞ্চেস হিসেবে এটা কন্টিনিউয়াসলি ওটা দিয়ে দিয়েছি। এটা আসলে ক্লাসিক্যাল ইকোনমিক্স বা নিও ক্লাসিক্যাল কোথাও হচ্ছে গিয়ে এটা ব্রাঞ্চের মধ্যে পড়ে না, এটা হচ্ছে আসলে আমরা টাইম ফ্রেমের মধ্যে নেই। কিন্তু মাইক্রো ম্যাক্রো যে ব্রাঞ্চেস গুলো আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে গিয়ে আবার ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যালটা দেওয়া হচ্ছে গিয়ে যে আমি ক্লাসিক্যাল ইকোনমিক্সটা যে টার্ম গুলো নিয়ে আলোচনা করেছিলেন সেটা মেইনলি হচ্ছে গিয়ে আপনার ম্যাক্রো ইকোনমিক্স এর সাথে রিলেটেড, আর আমরা নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স এর যে টার্ম গুলো পড়বো, যে আমি বলেছি ওয়েজ রেট, তারপরে ম্যাক্সিমাম ইউটিলিটি টার্ম গুলো, এগুলো দেখা যায় কি যে আমার হচ্ছে গিয়ে মাইক্রো ইকোনমিক্স এর টার্মের সাথে যায়। সো কোন ধরনের টার্ম গুলো বা কোন ধরনের কোর্স গুলো আসলে আমার মাইক্রোর সাথে যাচ্ছে সেই একটা ইনফরমেশন এখানে দেওয়া। ঠিক একইভাবে কোন ধরনের টার্ম গুলো আমার হচ্ছে ম্যাক্রোর সাথে যাচ্ছে সেই ইনফরমেশন এখানে, যেমন ক্লাসিক্যাল কেনশিয়ান দুটোই বলছে যে এটা ম্যাক্রোর টার্ম, কিন্তু জাস্ট নিউ ক্লাসিক্যালটাকে বলছে যখন ফ্রি মার্কেটস নিয়ে কথা বলছে তখন সেটাকে বলছে হচ্ছে নিউ ক্লাসিক্যাল ফ্রি মার্কেটস টার্ম গুলো নিয়ে যখন কথা বলছে তখন এটা মাইক্রো টার্ম। আর এগুলা বলেছিলাম যে এগুলো হচ্ছে কি জাস্ট টাইম ফ্রেম, যে এই টাইম ফ্রেমে একদম শুরুতে কি হয়েছে পরের দিকে কি হয়েছে এটা বোঝানোর জন্য এটা হচ্ছে কি এখানে স্টার্ট আপ হয়েছে।
সো আমরা মেইন ব্রাঞ্চ হচ্ছে মাইক্রো আর ম্যাক্রো। মাইক্রো আর ম্যাক্রো দুটা মেইন, মানে একদম ইকোনমিক্স দুটো ভাগে ভাগ হয়, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স। পরে আরো ব্রাঞ্চেস আসে, তবে সেটা অবভিয়াসলি মাইক্রো ম্যাক্রো থেকে বের হবে। আচ্ছা, আদার্স তো ম্যাক্রো ইকোনমিক্স মানে ম্যাক্রো ইকোনমিক্স এর আন্ডার হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স আর নিউ ক্লাসিক্যাল মাইক্রো। ম্যাক্রো ইকোনমিক্স এর আন্ডারে অনেক অনেক ব্রাঞ্চেস আসতে পারে। ম্যাক্রো ইকোনমিক্স এর আন্ডারে আপনার হচ্ছে কি, আমার এখন মনে পড়ছে না, অনেকগুলো বলতে পারি। যেমন আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে যদি কথা বলি, এটাও ম্যাক্রো ইকোনমিক্স এর ব্রাঞ্চ হবে। আমি যদি হচ্ছে গিয়ে ক্যালকুলাস, যেটা আমরা যেখানে পড়ে আসি, হচ্ছে ওটা কি ইকোনমিক্স এর ক্লাসিক্যাল কথা যদি ইকোনমিক্সটা ক্লাসিক্যাল মানে ইকোনমিক কি ম্যাক্রো? হ্যাঁ, ক্লাসিক্যাল ইকোনমিস্টরা আসলে যা আলোচনা করেছে ওই টাইম ফ্রেমে, তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেয়েছেন বা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, সেটা মেইনলি ম্যাক্রো ইকোনমিক্সটা কভার করে আসে। এটাই বলার কথা ছিল, এটাই মানে আমি বলতে চাচ্ছিলাম। বুঝতে পারছি? জি ম্যাডাম। আচ্ছা, সো যেটা হচ্ছিল যে আমরা এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আমাদের আজকের টপিকে। আজকের টপিকটা আমরা লাস্ট ক্লাসে হচ্ছে গিয়ে 10 প্রিন্সিপাল নিয়ে কথা বলেছিলাম, এবং 10 প্রিন্সিপালের মধ্যে হচ্ছে গিয়ে জাস্ট আমি 10 প্রিন্সিপাল বলেছেন যে আজকে আমরা হচ্ছে গিয়ে 10 প্রিন্সিপাল গুলো সম্পর্কে জানবো। তো আজকে আবার একইভাবে একটা কাগজ কলম নিয়ে ফেলেন সবাই। অবশ্যই আপনাকে একটা কাগজ কলম নিতে হবে। আমার ভিডিওটা অন হয়ে আছে, এটা একটু অফ করে দিই। সো কাগজ কলম নিয়ে ফেলেন। আমরা একটা কাগজ কলম নিয়ে সেটা হচ্ছে আজকে লেকচার গুলো স্টার্ট করবো, এবং লেকচারের শুরুতেই হচ্ছে লেখেন 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, যেটা আমাদের ডিসপ্লেতে দেখা যাচ্ছে, ঠিক এই জিনিসটা লিখেন। সো this is officially our third class with engineering economics section 1 or DA or D all যেটাকে বলছেন আপনারা সেটা, ঠিক আছে? So our today's topic actually 10 principles of economics. In last class we discussed about the what is economics, why you are going to learn about this course, then we get ideas about the branches of economics, and then we get some ideas about the time frame. That means how actually economics evolve. Our অ্যাডাম স্মিথ একটা থিওরি দিলেন, মানে অ্যাডাম স্মিথ ইকোনমিক্স কে ইন্ট্রোডিউস করলেন। উনি ইন্ট্রোডিউস করার পর আসলে কিভাবে ইকোনমিক্স এই কোর্সটা আমাদের সামনে এখন এরকম সিস্টেমেটিক ওয়েতে আসছে, পুরো জিনিসটা কিন্তু আমরা ওখান থেকে জানতে পেরেছি। ফাইনালি হচ্ছে গিয়ে আমাদের আমরা দেখেছিলাম যে ইকোনমিক সিস্টেম নিয়ে আমরা কথা বলেছিলাম, যে একটা ইকোনমি কিভাবে হচ্ছে গিয়ে রান করে সেটা ইকোনমিক সিস্টেম দিয়ে মেজার করতে পারি, আমরা সেটা নিয়ে স্টাডি করেছিলাম। সো আফটার দ্যাট আমাদের আজকে টপিক যেটা আসে সেটা হচ্ছে কি 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। ইকোনমিক্স এর আমরা যত থিওরি পড়বো বা ইকোনমিক্স এর আমরা যাই আপকামিং যতগুলো থিওরি আসুক না কেন, বা আমরা যত ধরনের স্ট্র্যাটেজি ফলো করি না কেন, যাই ফলো করি না কেন, আপনি দেখবেন যে এটা একটা প্রিন্সিপাল দিয়ে আমরা যে 10 প্রিন্সিপাল যেটা পড়বো, এই 10 প্রিন্সিপাল দিয়ে সব সময় আপনি এটাকে এক্সপ্লেন করতে পারবেন। ইভেন দো your economic activities also can be explained by this 10 প্রিন্সিপাল। যে কোনো একটা প্রিন্সিপাল দিয়ে আপনি এটাকে ব্যাখ্যা দিতে পারবেন। So those 10 principle actually divided in 3 parts. আমি 3 parts এটা বলছি because একটা মেজর topic ধরে হচ্ছে কি এটা আগে, like first 4 principle it focuses on the topic that is people make decision. So under it there are 4 principle like people face trade-off, then opportunity cost, then rational people think at the margin, then people respond to the incentives, etc., etc. So these 4 principles basically will basically focus how people make decision. That means in difficult situation, or when you are going to face a dilemma, in that cases how you are going to make decision from this 4 principle, you are going to get the answer. Okay, then the next key point is how people interact with each other, or I can say that how actually my economic activities will affect you or your economic activities will affect me. So এই ধরনের ঘটনাগুলো কিভাবে ঘটে সেটা আমরা জানতে পারবো, এবং প্রত্যেকটারই আচ্ছা এটা একটু বলে দিই, আজকের আমরা যে ক্লাসটা করব এটা যদিও স্লাইড আপনাদের সাথে শেয়ার করা আছে, এবং এটার জন্য ওপেন অ্যাক্সেস, অর্থাৎ আপনি চাইলে উইকিপিডিয়া বা আদার্স ওপেন অ্যাক্সেস থেকেও এটা সম্পর্কে ইনফরমেশন নিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। বইও পড়তে পারেন, আবার ওপেন অ্যাক্সেস থেকেও এটা তৈরি করতে পারেন। এই জন্য এখানে দেখেন এটার সাথে কিন্তু রাইট করা আছে যে আপনার হচ্ছে গিয়ে যে কিভাবে আপনি ইনফরমেশন গুলো পাবেন, সো সেখান থেকে নিয়ে নেবেন।
Okay, so যেটা ছিলাম under it there are again three principles. Trade can make everyone better off, then markets are usually a good way to organize the economic activities, and government can sometimes improve the market outcomes. So এই তিনটা প্রিন্সিপালে আমি যখন পড়বো সবগুলো দেখবেন যে আপনি কিভাবে ইকোনমিতে একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট, আমরা কিভাবে একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত সেটা কিন্তু ফোকাস করবে। Okay, then the next principle, I like this core topic because এটা পড়লে আসলে একটা ভালো একটা আইডিয়া হয় ইকোনমিক্স এর হোল ইকোনমিটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটা আইডিয়া হয়। So this topic is like economy, how economy work as a whole, মানে ইকোনমি একত্রে কিভাবে আসলে রান করে। So under it there are again three principles. আমি যখন পড়াবো এই প্রিন্সিপাল গুলো নিয়ে আলোচনা করব। So our first core topic, so আপনারা যেটা করবেন যে খাতার উপরে যে টাইটেল দিয়েছেন 10 principles of economics, দেন নিচে একটা বুলেট পয়েন্ট হিসেবে এরকম ভাবে লেখেন যে how people make decision। একটা বুলেট পয়েন্টে আমরা এইভাবে লিখবো যে how people make decision। আমরা এটাতে যাব এখন। So under it the first principle is ঠিক এইভাবেই আসবে, principle 1 people face trade-offs। ঠিক এইভাবে লেখেন প্রিন্সিপাল 1 পিপল ফেস ট্রেড অফস। আমি অবভিয়াসলি প্রিন্সিপাল গুলো এক্সপ্লেইন করব। পিপল ফেস ট্রেড অফস। ওকে, সো দা people face trade-off, আমি ধরে নিচ্ছি এটা লিখে নিয়েছেন আপনারা। So first of all you don't know who are the people here and what actually we mean by the trade-offs. So trade-offs means actually আমি যেটাকে বলছি যে আমি যেটা বলতে পারি যে আমরা যে ট্রেড করি মানে বাণিজ্য করি ওই জিনিসটাকে বোঝাচ্ছে যে আমরা অনেকগুলো অপশন থাকে, সেই অপশন থেকে যে চুজ করি এই ধরনের সিচুয়েশনটাকে আমরা সাধারণত বলে থাকি ট্রেড-অফস। সিম্পলি আমরা যখনই কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসে যাব, আমি বলেছিলাম যে আপনার মা আপনাকে ভালোবাসে, আমাদের সবার মাই আমাদেরকে ভালোবাসে, এইটুকু ছাড়া আমাদের বাকি যত হচ্ছে গিয়ে economic activities আছে মানে যা activities আছে all are actually economic activities. So in every economic activities you are going to face trade off. এখন প্রশ্ন হচ্ছে কি ম্যাডাম ট্রেড অফ কিরকম ফেস করি? সাপোজ আমি ধরে নিলাম যে জুবায়ের, এই যে একজনকে দেখতে পাচ্ছি জুবায়ের মাহাত্তাব, ওনার মা ওনাকে বলেছে যে বাবা বাজারে যাও, যে হচ্ছে গিয়ে কিছু টাকা দিল, দিয়ে বলে সবজি কিনে নিয়ে আসো। সো when he went to market, সে দেখলো যে সবজি বাজারে অনেক সবজি আছে, আলু পটল শিম বেগুন পেঁয়াজ অনেক কিছু আছে। তো সে কিন্তু এট এ টাইম সবগুলো কিনতে পারবে না, তাকে কিন্তু ওই স্পেসিফিক টাকা দিয়ে, তার হচ্ছে গিয়ে রিসোর্সটা লিমিটেড। সো লিমিটেড রিসোর্স দিয়ে অনেকগুলো অপশন তার সামনে আছে, সেখান থেকে যে কোনো একটা অপশনে তাকে যেতে হবে। সো যদি if he purchase potatoes then he can purchase tomatoes, or if he purchase tomatoes then he can purchase brinjals। এভাবে হচ্ছে গিয়ে তাকে আসতে হবে, অর্থাৎ এট এ টাইম সে কিন্তু সবকিছু পারচেজ করতে পারবে না। সো এই বিষয়টাকে আমরা বলছি যে when we are making any kind of economic decision we're facing trade off, because there are lots of options for us and we have to choose any of between them. So for example আমার তার বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া ছিল আমি সেটা বলছি। বইয়ের এক্সাম্পলে দেওয়া ছিল যে ধরেন সাপোজ কার কথা বলবো, জুবায়ের এন্ড হাসিবুল, আচ্ছা সরি, আচ্ছা লিমন নাম বললেন, আচ্ছা যান জুবায়ের এন্ড আমি যার নাম দেখতে পাচ্ছি দিগন্ত। আচ্ছা দিগন্ত, যান জুবায়ের এন্ড দিগন্ত দুইজন হচ্ছে গিয়ে কালকে আমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর এক্সাম, তো ওনাদের এক্সাম দিতে ইচ্ছা করছে না, মিড টার্ম এক্সাম। উনি কি চাচ্ছেন, উনি চাচ্ছেন হচ্ছে গিয়ে যে আপনার কেএফসিতে যে বার্গার খেয়ে আসবে। তো ওনারা যদি আজকে রাতে বসে বার্গার খেতে যায় কেএফসিতে, তাহলে কি হবে, কালকে মিড টার্ম এক্সামটা যেটা হবে সেটা অবভিয়াসলি আপনার খারাপ হবে। সো আপনাকে যেটা করতে হবে যে আপনাকে কিন্তু ডিসিশন মেক করতে হবে যে আপনি ট্রেড অফ করবেন, অর্থাৎ আপনি কি মিড টার্মের জন্য আজকে রাতে স্টাডি করবেন নাকি হচ্ছে গিয়ে বাইরে যে হ্যাং আউট করবেন। সো ইটস টোটালি আপ টু ইউ। আপনি যদি আজকে হ্যাং আউট করেন দ্যাট মিনস ইউ উইল গেট লেস টাইম ফর স্টাডি পারপাস। সো এইভাবে আমাদের কাছে অল্টারনেটিভ অপশন থাকে, সেখান থেকে আমাদের চুজ করতে হয়। আচ্ছা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি একজনের এক্সাম্পল ইটস সাপোজ ধরেন লেলিন, আমি ওনার নামটা সুন্দর। সো লেলিনের ধরেন 5টা মেয়ে তাকে পছন্দ করে, ঠিক আছে।
লেলিনকে 5 টাইমে পছন্দ করে। এখন এটাও একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস। এখন লেলিন তার একটা টাইম 5 জনের সাথে অ্যাফেয়ারে যেতে পারবে, রিলেশনশিপে যেতে পারবে। সো লেলিন কি করতে হবে? আচ্ছা, আমি ধরে নিয়েছি লেলিন একসাথে 5 জনের সাথে অ্যাফেয়ারে যেতে পারবে না। সো লেলিন কি করবে? লেলিন যে কোনো একজনকে চুজ করবে। হ্যাঁ, তো এই যে 5 জনের মধ্যে একজনকে চুজ করলো, এটাই বলছি যে আমরা সবসময় ট্রেড অফ ফেস করি এবং সেখান থেকে যে কোনো একটা অপশনে আমরা যাই। ঠিক আছে, এখন বলবেন যে শুধু ছেলেদেরকে নিয়ে এক্সাম্পল দেই, মেয়েদের ক্ষেত্রেও বলতে পারি। যে ধরেন শারমিন, একই কথা, শারমিনকেও 5টা ছেলে পছন্দ করে। শারমিন কিন্তু একটা টাইম 5 জনের সাথে রিলেশনশিপে যেতে পারবে না। তো সে কি করবে? সে 5 জনের মধ্যে তার জন্য যাকে সে বেস্ট মনে করে তাকে সে চুজ করবে। সো এইভাবে আমরা যখন কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসে ইনভলভ হই, we have lots of option in front of us, but we only choose once. This thing is called people face trade-off. আপনি বলতে পারেন, ম্যাডাম আমার আজকে আমি ক্লাস করছি, এখানে কি আমি ট্রেড অফ ফেস করেছি? অবভিয়াসলি। লাইক আমি যখন ক্লাস শুরু করছি আমার হাতে অনেকগুলো অপশন ছিল। আইদার আই ক্যান স্টার্ট আপ দ্য ক্লাস, অর আই ক্যান ওয়ার্ক ফর মাই আর্টিকেল, অর আই ক্যান স্পেন্ড সাম কোয়ালিটি টাইম উইথ মাই নিস, উইথ মাই মম, উইথ মাই ফ্যামিলি। তো আমাকে কি করতে হচ্ছে? 3টা অপশন ছিল, 3টা অপশন বাদ দিয়ে আমি কি করলাম? আমার ক্লাস নিতে শুরু করলাম। এবার আপনি বললেন যে মানে আপনি কেন ক্লাস নিতে শুরু করেন? সেটার একটা রিজন আছে। হ্যাঁ, এটার রিজন আছে, আমি একটু পরে আসবো। আর একটা প্রিন্সিপাল আসবে, আপনি তখন দেখবেন যে কোন অপশনটাকে আসলে আমরা চুজ করবো, সেটাও বলে দিবে। তো এইভাবে আসলে দেখা যাচ্ছে যে আমরা যখনই কোনো ইকোনমিক ডিসিশন নেই, উই আর ফেসিং ট্রেড অফ এন্ড উই চুজ দ্য বেস্ট অপশন ফর আস। আমরা একদম বেস্ট যেটা হয় সেটা আমাদের জন্য চুজ করি এবং সেখানে যাই। সো এখানে আরো কিছু এখানে আমি একটু শেষ করে নিই, হ্যাঁ, প্রিন্সিপালটা। সো এখানে আরো কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পলে সবগুলোই হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল রিলেটেড। যে লাইক দা এ পারসন যে বেশি বেশি কাজ করতে যাবে, অবভিয়াসলি হি উইল গেট লেস টাইম ফর দ্য লেজার পারপাস। অর যেই ছেলেটা হচ্ছে গিয়ে ধরেন পাবজি খেলছে বসে বসে, দেন হি উইল গেট লেস টাইম ফর স্টাডি পারপাস। এভাবে অনেক কিছু বলা আছে। সো আপনাদের মনে হতে পারে যে শুধুমাত্র মনে হয় ইন্ডিভিজুয়ালি, মানে অ্যাজ এ পার্সন আমরা মনে হয়, বা অ্যাজ এ প্রডিউসার বা অ্যাজ এ কনজিউমার মেবি উই আর ফেসিং দ্য ট্রেড অফ, বাট না, অ্যাজ এ গভর্নমেন্ট অর অ্যাজ এ অর্গানাইজেশন অর আই ক্যান সে দ্যাট সোসাইটি অলসো ফেসেস ট্রেড অফ। কিসের মধ্যে ট্রেড অফ সে ফেস করে হচ্ছে কি এফিসিয়েন্সি এন্ড ইকুয়ালিটি, সরি। So what is efficiency? Efficiency means society will get maximum from its maximum benefits from its scarce resources. মানে ওই যে আমাদের যে লিমিটেড রিসোর্স ছিল সেটা থেকে সোসাইটি সবচেয়ে বেস্ট মানে আউটপুটটা পাবে, সেটাকে আমরা বলে থাকি সাধারণত এফিসিয়েন্সি। আর ইকুয়ালিটি বলতে বোঝাচ্ছি কি, যে ইন দিস কেসেস সোসাইটি উইল ডিস্ট্রিবিউট দ্যাট স্কেয়ার রিসোর্সেস ইকুয়ালি অ্যামং দ্য সোসাইটি মেম্বার্স। সো এটা আমি একটা ইমেজ দিয়ে আপনাদেরকে আরো একটু এক্সপ্লেন করবো যে বিষয়টা আসলে কি, তাহলে আপনাদের কাছে আর একটু ক্লিয়ার হবে। সো allow me sometimes. So again আমি যেটা বলছিলাম যে সোসাইটি ফেসেস ট্রেড অফ বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি। এখানে ইকুইটি লেখা, ইকুইটিটাকে আমি আসলে হচ্ছে এফিসিয়েন্সি বলছি। আপনাদের নিউয়ার ভার্সন যে বইটা আছে সেই বইতে আসলে এফিসিয়েন্সি লেখা নেই, ওখানে ইকুইটি লেখা আছে। এই কারণে হচ্ছে কি এখানে ইকুইটিটা লেখা। সো ইটস নট এ বিগ ডিল, একই জিনিস। আর যারা হচ্ছেন কি মোবাইল ফোনে আছেন তারা চাইলে হচ্ছে কি ডিসপ্লেটা জুম ইন জুম আউট করে নিতে পারবেন যদি কখনো দেখতে অসুবিধা হয়। এই সুবিধাটা মোবাইল বা ট্যাবে থাকলে এটা করা যায়, ল্যাপটপে থাকলে তো আর কিছু করার নাই। সো যেটা বলছিলাম যে এই যে দেখেন ইকুয়ালিটি, এটা একটু বুঝি, দিস ইজ এ সিনারিও। সো সাপোজ here the tall people indicates the high income people, the mid height people income the middle income people, and the smallest one indicates the lower income people, and they are enjoying a match. It means that তারা একটা benefits পাচ্ছে, ঠিক আছে। এখন যদি সোসাইটি ইকুয়ালিটি চুজ করে, ইকুয়ালিটি মিন্স হচ্ছে ইট উইল ডিস্ট্রিবিউট দ্য রিসোর্সেস ইকুয়ালি অ্যামং দ্য পিপল। আমি দেখবো না যে ইজ হি ফ্রম হাই ইনকাম, লো ইনকাম অর মিড ইনকাম রেঞ্জ। আমি এই যে আমার রিসোর্সটা সাপোজ ধরেন হেয়ার দ্য টুল, সো আই উইল ডিস্ট্রিবিউট দ্য রিসোর্স ইকুয়ালি অ্যামং দ্য পিপল। সো ইকুয়ালি আমি যখন ডিস্ট্রিবিউট করছি, হোয়াট হ্যাপেন ইন দিস কেসেস? Obviously the high income people
সে অলরেডি হাই ইনকাম, সো তাকে যদি আমি রিসোর্সটাও ইকুয়ালি ডিস্ট্রিবিউট করি, সে বেশি বেনিফিটস পাচ্ছে, একদম ভালোভাবে ম্যাচটা এনজয় করতে পারছে। সেটাই বুঝাচ্ছে যে মিড ইনকাম পিপল সে বেশ কষ্ট করে ম্যাচটাকে এনজয় করতে হচ্ছে, মানে সে কিন্তু ভালোভাবে এনজয় করতে পারছে না, কষ্ট করে সে হচ্ছে গিয়ে কোনো মতে এই যে রিসোর্সটা ইউজ করে সে হচ্ছে ম্যাচটা এনজয় করছে। আর যিনি লো ইনকাম পিপল, সে ওইটুকু রিসোর্স দিয়ে আসলে কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না। বাট ইফ সোসাইটি চুজেস ইকুইটি, আই মিন এফিসিয়েন্সি, সো এখানে কি হবে যে যার যতটুকু দরকার, যেহেতু আমি ম্যাক্সিমাম বেনিফিটস পেতে চাচ্ছি সোসাইটি থেকে, সো এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা এমন হবে যে যার যতটুকু দরকার আমি তাকে ঠিক ততটুকু পরিমাণ রিসোর্সই আপনার হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউট করব। সো এই জন্য যেটা হবে যে হাই ইনকাম পিপল তার আসলে কিন্তু আমার কোন রিসোর্স দরকার নেই, সো আমি তাকে কিছু ডিস্ট্রিবিউট করলাম না। মিড ইনকাম পিপল তার একটু রিসোর্স দরকার, তাকে দিলাম, বাট লো ইনকাম পিপল তার বেশি রিসোর্স দরকার, আমি তাকে কিন্তু বেশি ডিস্ট্রিবিউট করে দিলাম। সো দ্যাট এখানে কিন্তু অর্থাৎ সোসাইটিকে কিন্তু চুজ করতে হয় যে সোসাইটি লং রানে যখন যাবে সে কি করবে, ইকুয়ালিটিতে যাবে না ইকুইটিতে যাবে। এটার আরেকটা এক্সাম্পল দিতে পারি আমি, যে আমিও যখন ক্লাস নিচ্ছি আই এম ফেসিং দ্য সেম কাইন্ড অফ প্রবলেম, আই এম ফেসিং দ্য ট্রেড অফ বিটুইন ইকুয়ালিটি এন্ড ইকুইটি। আমি যখন ক্লাস নিচ্ছি অবভিয়াসলি দেয়ার আর বলা যেতে পারে যে কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে কি ফার্স্ট লার্নার, আমি যাদেরকে বলি খুব ফাস্ট শিখে নেয়, আবার কিছু স্টুডেন্ট থাকে ওরা হচ্ছে কি মিড লার্নার হয়, যাদেরকে আমরা বলি যে একটু স্লোলি লার্ন করে, আবার কিছু থাকে স্লো লার্নার। সো এখন যদি আমি এফিসিয়েন্সি চুজ করি, ইট মিনস আমি কি করব যে যার যেরকম লাগবে, সো ফার্স্ট লার্নারের জন্য আমাকে অল্প একটু বোঝালে সে বুঝে যাবে, মিড লার্নারকে একটু একটু দেখাতে পারে, আর যারা স্লো লার্নার তাদেরকে বেশ ভালো মতো আমাকে কেয়ার করতে হবে, তাহলে আমি কিন্তু এফিসিয়েন্সিতে যেতে পারবো। আর যদি আমি ইকুয়ালিটি মেনটেন করি তাহলে সবার জন্য আমি ঠিক থাকবো, যে আমি যা আমার কেয়ার বা আমার অ্যাটেনশন দেখাচ্ছে এটা ইউনিফর্ম, সবার জন্য হচ্ছে সমান, এভাবে যাচ্ছে। সো এটা আসলে ডিপেন্ড করে যে আমি কিভাবে যাব আর আমি কিভাবে যাব। সো দিস ইজ দ্য থিং। সো আমি যখন সোসাইটির কথা বলছি বা অ্যাজ এ গভর্নমেন্টের কথা বলছি, গভর্নমেন্ট অলসো ফেসেস দ্য ট্রেড অফ বিটুইন এফিসিয়েন্সি এন্ড ইকুইটি। ওকে, সো আমাকে কেউ একজন প্রশ্ন করতে চাচ্ছিলেন, এখন কোশ্চেনটা করেন। ম্যাম একটা কথা ছিল যে মানে আপনি আগের ক্লাসেও বলছিলেন আবার আজকেও বললেন যে শুধুমাত্র মায়ের ভালোবাসাটাই এটা শুধুমাত্র ইকোনমিক্স এর বাইরে, আর সবকিছু ইকোনমিক্স এর ভিতরে। জি ম্যাম, তাহলে মানে শুধু মায়ের ভালোবাসা কেন, মানে বাবার কেন না, বাবার ভালোবাসা কেন কিসের ভিতরে? এটা একটা সিলি কোশ্চেন হয়ে গেল না স্যার? সিলি কোশ্চেন হলো আমার কাছে একটু মানে প্রশ্নবিদ্ধ আর কি। আচ্ছা, খুব সিম্পল কথা, আমি আমার এরিয়া নিয়ে একটা এক্সাম্পল দিই। আমার এরিয়াতে হচ্ছে গিয়ে এগুলো বলে, মানে মাদের যে কেয়ারিংটা আমরা দেখতে পাই, এটার আপনি কোনো মানি টার্ম দিয়ে এটাকে মেজার করতে পারবেন না। আমি তো সেম জিনিসটা আমার বাবার ক্ষেত্রেও পাই, মানে আমার মায়ের আচ্ছা, থেকে আমার বাবা বেশি আমি জিজ্ঞেস করে। বলছি না যে বাবারা ভালোবাসে না, ঠিক আছে, আমি বলি নাই বাবারা ভালোবাসে না। এখানে স্বার্থ কেন, মানে টার্মটা বাবাদের ভালোবাসার স্বার্থ যখন কেন? আসে না, টার্মটা যখন আসে তখন হচ্ছে গিয়ে কথাটা একমাত্র মার ক্ষেত্রে আসছে, বাবাদের ক্ষেত্রে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ, অনেক ক্ষেত্রে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে আসলে এই কথাটা কখনো বলে না। ম্যাম আমার একই কথা তো তাহলে আপনি বলতে পারেন, তাহলে আমরা কেন বলি মাদার ল্যাঙ্গুয়েজ, আমরা ফাদার ল্যাঙ্গুয়েজ কেন বলি না, মাদার টাং বলি, ফাদার টাং কেন বলি না, মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভূমি ফাদার কেন বলি? ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা পার্সোনালি নিতেছো মইনুল। না 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 মাতৃভূমি ম্যাম, কেন বলছি? না, না, না। আমি তো তাহলে এটা ম্যাডাম মাতৃভূমি একটা বলছি। উপমা হিসেবে বলছে, ম্যাম, ম্যাডাম একটা আপনি একটা উপমা। না, উদাহরণ উপমা দিন, না আমি একটা ম্যাম, উদাহরণ দিই। আসলে আমি একটা আমি উদাহরণ একটা দিই। দিতে পারবো। না দাঁড়া আমি দিচ্ছি। গত মাসে ক্লাসটা ব্যাঘাত ঘটাবে, মইনুলের কাজই হচ্ছে এটা। না এটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, এটা তুই যদি নিজে নিজে কোনো লজিক পাস তো নিজের কাছেই রাখ। আচ্ছা ম্যাম, হ্যাঁ, একটা শুধু শুধু তুই এটা না নিয়ে না বাড়াবাড়ি না কেন শুরু কথা আস্তে, ঠিক আছে, মনুলকে বলতে দে, থাম। ম্যাম একটা উদাহরণ দিলে আমি একটা দেই। গত মাসে আমাদের গ্রামের একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আসছে, যার সাথে তার রিলেশন। তোর কাছে এগুলাই থাকবে আর ভালো জিনিস না থাকবে না। ম্যাম পড়াইতেছিল জানা গেল। আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে, আমার রেকর্ডেড ক্লাসে এগুলো চলে যাচ্ছে। মনুল, ম্যাম জানা গেল যে ওই মেয়ের 2টা সন্তান আছে, তাদেরকে ছেড়ে চলে আসছে।
তো সেও তো আচ্ছা একজন আমরা মা। এখন এইসব নিয়ে যাব না। আমি এখন এটা বলতে চাইলে বাবারা যে অনেক খারাপ হয় এটা নিয়ে আমি খুব বাজে বাজে কিছু মানে খুব আমার মনে খুব কষ্ট লেগেছে এই ধরনের আমি অনেক এক্সাম্পল দিতে পারবো রিসেন্ট টাইমে বাংলাদেশে ঘটেছে। হ্যাঁ, সো আমি আসলে ম্যাম এইসব এগুলা ইনসিডেন্টস নিয়ে যেতে বললে ম্যাডাম তো ক্লাস চাচ্ছি না। শেষ কন্টিনিউ হবে না, করেন আপনি ম্যাডাম, কন্টিনিউ সবার করেন, ঠিক লাস্টে আছে? দরকার হয় এগুলো আমরা নিয়ে অনেক 2-3 তর্ক মিনিট। করা যাবে, এগুলো নিয়ে হ্যাঁ অনেক তর্ক করা যাবে, আমি এগুলো নিয়ে তর্ক করতে চাচ্ছি না। মেইন কথা হচ্ছে কি মায়ের ভালোবাসাটাকে সবসময় আপনি আমি যদি আমরা তো মুসলিম, আপনি তাহলে তো বলবেন যে এখানেও ডিসক্রিমিনেশন হয়েছে। ওখানে বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কোথাও বলা হয়নি পিতার ম্যাম পায়ের আর নিচে সন্তানের নবীজি বেহেশত। বলছে যে প্রথমে 3 বার মায়ের কথা মাকে বলছে, হ্যাঁ তারপরে মায়ের কথা বলেছে, বাবার কথা বলেছে। ফোর্থ টাইমে যায় সে পিতা এবং পিতাকেও সম্মান দিয়েছে, ইভেন বলেছে যে পিতার হ্যাঁ সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, এভাবেও বলা আছে। কিন্তু মায়ের ইম্পর্টেন্সটা বেশি দিয়েছে। এরকম ভাবে কম্পেয়ার তো আসলে আপনি এভাবে করতে পারেন, অনেক জায়গায় অনেককে বেশি সম্মান দেওয়া হয়েছে। তো এখানে আমার বলার কিছু নাই, ব্যাপারটা এখানে ম্যাম বলে আপনি আমরা ক্লোজ কন্টিনিউ করি। করেন। ম্যাম ম্যাম এখানে এটা ব্যাপারটা শেষ এখানে করলে close হবে, করি। আর আর এখানে কোশ্চেন কিছু নিব না, বলবো? আর কোশ্চেন নিব না, আর ম্যাম কোশ্চেন নিব কোশ্চেন না। না, আচ্ছা ম্যাম রেকর্ডিং কোশ্চেন সবার না, শেষে আমার আমরা একটা কথা বলতে চাই। জি জি বললেন বললেন, শেষ করেন সজীব। হ্যাঁ ম্যাম, আসলে হলো কি যে আপনি বললেন না যে মানে যদি কি বললেন, যদি হাজবেন্ড মারা যায় তাহলে তো ওই মা বিয়ে করে না, বা যদি ওয়াইফ মারা যায় তাহলে ওই হাজবেন্ড আবার বিয়ে করে। এরকম অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু দেখা যাচ্ছে কি যে যাদের মধ্যে মানে ভালোবাসাটা বেশি থাকে তার সেই মানুষগুলা বিয়ে করে না। আবার এর মধ্যে অন্য একটা কেস আছে, যেটা হলো কি যে যখন একটা পুরুষ মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন ম্যাম যদি তার ওয়াইফ না থাকে কাছে, আচ্ছা তাহলে এটা ওকে আমার হেল্প ক্লাসের করার মতো টপিকের কেউ সাথে থাকে না। কোনোভাবেই রিলেভেন্ট না। ভাই আমার ক্লাসের কন্টিনিউ টপিকের করেন। সাথে বাদ দে, রিলেভেন্ট এগুলো না। টপিক বাদ দে। ভাই তোরা আমি একটু শেষ সমাধানের করে শেষ কথাবার্তা করি, বাদ দে এখন। আমরা একটু ম্যাম ক্লাসে সবাইকে যাই। মিউট ম্যাম করে আপনি ক্লাস দেন। কন্টিনিউ তো করেন। আমার হচ্ছে জি সেকেন্ড ম্যাম, জি ম্যাম, প্রিন্সিপালে ওকে চলে ওকে যাচ্ছে, সবাইকে মিট করে দিলাম। সো সেকেন্ড প্রিন্সিপালে ওকে চলে ওকে। যাচ্ছে। সো প্লিজ রাইট ডাউন দ্য সেকেন্ড প্রিন্সিপাল। আওয়ার সেকেন্ড প্রিন্সিপাল ইজ দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট। সো কাইন্ডলি ঠিক এইভাবে সেকেন্ড প্রিন্সিপালটা লেখেন। এবং এই সেকেন্ড প্রিন্সিপালের আরেকটা অল্টারনেটিভ আছে, আমি সেই নামটাও লিখছি। এটার আরেকটা নেম হচ্ছে অপরচুনিটি কস্ট। ওকে, সো এটার আরেকটা নেম হচ্ছে অপরচুনিটি কস্ট। সো দুটো নামই লিখবো। সো আওয়ার সেকেন্ড প্রিন্সিপাল ইজ দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট। সো এটার সাথে হচ্ছে গিয়ে স্ল্যাশ দিয়ে ঠিক একইভাবে আপনি হচ্ছেন গিয়ে অপরচুনিটি কস্ট এই টার্মটাও আনবেন, যে দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট, অর অ্যানাদার নেম ইজ অপরচুনিটি কস্ট। ম্যাডাম জি বলেন স্যার। এই যে প্রিন্সিপাল ওয়ানে তো আমরা অনেকগুলা আসলে উদাহরণ দেখলাম, যে কোনো একটা দিয়ে আসলে মূল থিমটা বুঝাইতে পারলেই তো হইলো। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যান্সার কিভাবে করবেন সেটাও বলবো। অ্যান্সার কিভাবে আসবে ক্লাসটা শেষ করে আমি পুরো জিনিসটাতে আসবো, যে কোনটার অ্যান্সার কিভাবে করবেন, কোনটা ওপেন সোর্সে যাবেন, কোনটা বই থেকে যাবেন, শেষ করে একটু সময় দিতে হবে আমাকে, আমি বলে দিব। আচ্ছা, সো এখানে এখন প্রথম জিনিস যেটা আছে যে অপরচুনিটি কস্ট টার্মটা কি, এটা আপনাকে আসলে আগে বুঝতে হবে যে এটা আসলে কি, এটা আগে একটু বুঝি। তো এটার জন্য হচ্ছে কি আগে আমাদের অপরচুনিটি কস্টটা বুঝি। সো এখানে ডেফিনেশনটা কি লিখেছে আমি সিম্পলি বলতে পারি, হোয়াট উই গিভ আপ টু গেট এ স্পেসিফিক আইটেম ইটস কল্ড অপরচুনিটি কস্ট। ইন বাংলা ইটস কল্ড সুযোগ ব্যয়। সো লাইক আমি একটু আগে বলছিলাম যে আমি যখন ক্লাস নিতে আসছি আই হ্যাভ 3 অল্টারনেটিভ, যেখান থেকে আমাকে ট্রেড অফ করতে হয়েছে। আমি ট্রেড করেছি যে আমি ক্লাস নিব, লাইক আমি আই ক্যান রাইট ডাউন মাই আর্টিকেল, আই ক্যান স্পেন্ড মাই কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি, অর আই ক্যান এনজয় স্লিপিং, আই ক্যান ওয়াচ এ মুভি। সো এই সবগুলো আমি যেহেতু আমার টাইমটা হচ্ছে আমার স্কেয়ার রিসোর্সেস, আমি টাইমটাকে একই টাইমে অনেকগুলো কাজ করতে হবে। আমি একই টাইমে মুভিও দেখতে পারবো না, আবার সাথে সাথে ক্লাসও নিতে পারবো না, বা মুভি দেখতে পারবো না সাথে সাথে হচ্ছে গিয়ে আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে, যে কোনো একটা আমাকে করতে হবে। সো আমি ওই কাজগুলোকে গিভ আপ করেছি, ওই কাজ মানে ওগুলোকে ছেড়ে দিয়েছি। ওগুলোকে ছেড়ে আমি কি করলাম, কোনটা নিলাম, আমি ক্লাস করাটাকে আমার কাছে মোস্ট বেনিফিশিয়াল মনে হলো, সো আমি সেই কাজটা করতে শুরু করলাম। সো এই যে টার্ম গুলোকে আমি গিভ আপ করে দিচ্ছি, দোজ আর মাই অপরচুনিটি কস্ট। লাইক আমাকে যদি এখন বলা হয় যে হোয়াট ইজ ইউর opportunity cost to conducting the class, I can say that my opportunity cost is enjoying quality time with family. সো লাইক লেলিন কথা বলছিলেন একটু আগে, ধরেন লেলিনের অনেক ঘুম আসছে, এখন সে ঘুম না ঘুমায় কষ্ট করে ক্লাসটা করছে। কেন করছে? কারণ সে জানে যে সাপোজ আমি ধরে নিচ্ছি, যেহেতু আমি ফার্স্ট ক্লাসে এটা বলেছি, আপনার এই ক্লাসের ভ্যালু কত বলেছিলাম আমি, ক্লাসের একটা মনে ভ্যালু বলেছিলাম যে রাউন্ডটা 400 টাকা। হ্যাঁ,
সো আমি ধরে নিলাম যে এই ক্লাসের ভ্যালুটা আপনার কাছে 400 টাকা। এখন লেলিন যখন ঘুমাবে সে কিন্তু এই 90 মিনিটস ঘুমালে 400 টাকা পরিমাণ ইউটিলিটি পাবে না, মানে 400 টাকা পরিমাণ তার কিন্তু বেনিফিটস হবে না। তার হয়তো ঘুমানোর পরে মনে হবে যে তার এই বেনিফিটসটা 100 টাকার সমান, কিন্তু এই 90 মিনিটস পর কিন্তু আমার ক্লাস স্টপ হয়ে যাবে এবং আমি কিন্তু আর ক্লাস নিব না। তাহলে ও কিন্তু এই বেনিফিটসটা মিস করবে। সো দ্যাট ও যেটা করলো সেটা হচ্ছে গিয়ে ও মনে মনে চিন্তা করলো যে কোনটা আমার জন্য বেনিফিটেড, সেই কাজটা কিন্তু ও করলো। তো আমরা সাধারণত যখন অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করি, we find out which one is the most beneficial for us, so we choose that, and the alternative option যেগুলোকে আমি চুজ করিনি, those are our opportunity কস্ট। এটাই বারবার বলতে চাচ্ছিলাম। আরেকটা এক্সাম্পল, এটার এক্সাম্পল হিসাবে বলতে পারি যে এটা এই যে এখানে বলা আছে যে ইটস রিলেভেন্ট দ্য কস্ট অফ ডিসিশন মেকিং। এখানে কিন্তু আপনি যখন কাজটা করবেন এটা কিন্তু ডিসিশন মেকিং এর সাথে, মানে আপনার কস্টিং এর সাথে আপনি এই হিসেবটা কস্টিং দিয়ে করবেন সবসময়। তো আরো কিছু এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে গিয়ে আমাদের এই ক্লাসের হয়তো অনেকেই আছেন যে যারা হচ্ছেন গিয়ে এই বিএসসি করার আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসছেন। সো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আপনি হয়তো আবার বিএসসি করছেন, করে হচ্ছেন কি আপনি জবের জন্য যাচ্ছেন। কেন আপনি এই কাজটা করছেন? বিকজ আপনি কিন্তু নিজে মনে মনে বা আপনার ফ্যামিলি কিন্তু মনে মনে অপরচুনিটি কস্টটা ক্যালকুলেশন করেছে। কিভাবে? সাপোজ ধরে নিচ্ছি যে আপনি যখন আপনার যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ কমপ্লিট করা থাকতো তাহলে আপনি ওখান থেকে যে জবটা পেতেন, আপনি মান্থলি আপনার স্যালারি হতো 20,000 টাকা, এবং ইন নিয়ার ফিউচারে এটা বাড়ার কোনো পসিবিলিটি থাকতো না, 20,000ই থাকতো। আমি এটা জাস্ট অ্যাজাম্পশন করে নিচ্ছি, আমি আবারও বলছি এটা জাস্ট অ্যাজিউম, আমার 20,000ই থাকতো এবং ইন ফিউচারে আপনার ইনক্রিমেন্ট সেভাবে হতো না, এইভাবে আপনাকে সারা জীবন থাকতে হতো। বাট ইউ নো দ্যাট যে আপনি যদি 4 ইয়ার্স হচ্ছে গিয়ে এই অ্যাডমিশন, মানে আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন, যেহেতু আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট আছে, দেন যদি বিএসসি ইঞ্জিনিয়ারিংটা করা থাকে, সো দ্যাট আপনার যেটা হবে যে আপনি হচ্ছে খুব ভালো স্যালারি পাবেন। দেখা যায় আপনার স্টার্টআপ স্যালারি হচ্ছে 40,000 হবে এবং ইনক্রিমেন্টের সুযোগ থাকবে, আরো বড় কিছু করার সুযোগ থাকবে, যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসলে আপনার সেটা থাকতো না। সো আপনি দেখলেন যে 4 বছর আপনাকে হয়তো গিভ আপ করতে হচ্ছে, এখানে 4 বছর যে স্যালারিটা আপনি পেতেন অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেটাকে হয়তো আপনাকে গিভ আপ করতে হচ্ছে, কিন্তু এটার ফিউচার বেনিফিটসটা আপনার জন্য অনেক বেশি। এর ফলে এই 4 বছরের স্যালারিটা আপনি গিভ আপ করলেও সারা জীবন আপনি একটা ভালো স্যালারি এন্ড ভালো সম্মান নিয়ে আপনি থাকতে পারবেন। সো দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার। সো ইউ চুজ your BSc engineering degree, and আপনি এই জন্য আপনাকে গিভ আপ করতে হয়েছে the salaries you are going to get from these 4 years. Then another example I can say that suppose এখন কার কথা বলবো, ফারজানা ধরেন একটা মুভি দেখতে যাচ্ছে বসুন্ধরা সিটিতে। সো এখন ধরেন ওর এই মুভির শোটাই হচ্ছে আমার ক্লাস টাইমে ছিল। সো ফারজানা যদি আমার ক্লাস টাইমে এই মুভিটা দেখতে যায়, তার মানে হচ্ছে গিয়ে ওর অপরচুনিটি কস্ট কি হবে, আমার ক্লাসটা হবে তার অপরচুনিটি কস্ট। ইভেন সে যে এই যে মুভিটা কেনার জন্য যে টাকাটা স্পেন্ড করলো, যে টিকিটটা কিনতে তার যে টাকাটা স্পেন্ড করতে হচ্ছে, ইভেন সেটাও কিন্তু তার হচ্ছে গিয়ে অপরচুনিটি কস্ট হতে পারে। আচ্ছা, ফাহমিদা হয়তো চিন্তা করছে যে আমি ক্লাস করছি, আমার অপরচুনিটি কস্ট এখন কি হতে পারে, আমি তো এখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার কথা চিন্তা করছিলাম না। উনি হয়তো ধরেন এখন ফেসবুকিং করার কথা চিন্তা করছিল। সো ওই যে উনি ফেসবুকিং করতে পারলো না, এটা হচ্ছে ওনার জন্য অপরচুনিটি কস্ট। সো আমরা যখনই কোনো কাজ করি না কেন, আপনি হিসেব করে দেখবেন যে ইট হ্যাজ সাম অপরচুনিটি কস্ট, এবং ওই যে বললাম আমাদের ট্রেড অফ ফেস করি, ট্রেড অফ থেকে আমরা বেস্ট অপশনটা চুজ করি, যে অপশনগুলো বাদ চলে যায় দোজ আর আওয়ার অপরচুনিটি কস্ট, and we choose the best option for us from which we are going to get the maximum benefits. And আরো একটা কথা আছে, these benefits actually varies person to person. Like আমার ক্লাস আমি এখন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি 43, আমাকে বাদ দিলে এখন 42 পার্টিসিপেন্ট আছে। So I know that the registered students in this section is 44. So দুইজন স্টুডেন্ট কিন্তু আমার ক্লাসে মিসিং। আমি ধরে নিচ্ছি সেই দুইজন স্টুডেন্টের কাছে ধরেন তারা যেটা করছে, ধরেন তারা বাসায় ঘুমাচ্ছে বা বসে বসে পাবজি খেলছে, তো তার কাছে মনে হয়েছে যে পাবজি খেলে সে যে বেনিফিটস পাবে তার যে ওটা এই ক্লাস করার থেকে বেশি, সে কারণে সে ওটা করছে, এবং তার জন্য আপনার পাবজি খেলার অপরচুনিটি কস্ট হচ্ছে মিসিং দিস ক্লাস। দ্যাটস ইট। সো এরকম না যে বিষয়টা যে সবার জন্য অপরচুনিটি কস্ট সেম হবে, এটা পার্সন পার্সন ভ্যারি করবে। ইভেন আপনি যে ক্যালকুলেশন যেটা করবেন সেটাও হচ্ছে আপনার জন্য পার্সন টু পার্সন এটা ভ্যারি করবে। ওকে, এখন একটু কোশ্চেন নিব। একজন হ্যান্ড রেজ করেছিলেন, স্যার আপনি একটু বলেন।
এস এম আমি ভুল না করলে SM সামথিং ওনার নাম ছিল, আমি যতটুকু দেখেছিলাম। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। মানে আপনার প্রথম যে প্রিন্সিপাল ছিল ওটার মধ্যে তো আমরা চুজ করতে পারতাম অনেকগুলোর মধ্যে, ঠিক আছে? তো এই জায়গায় স্যার কোশ্চেনটা কথাটা কেটে গেছে, আরেকবার রিপিট করবেন ম্যাম কাইন্ডলি। আমরা যে প্রথম যে প্রিন্সিপাল করছিলাম ওটার মধ্যে ম্যাম চুজ করতে পারতাম অনেকগুলোর মধ্যে, ঠিক আছে? মানে অনেকটা অপরচুনিটি কস্টের মতোই। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স বেসিক কি? কস্ট ভ্যালুটা ডিফারেন্স না অন্য কিছু? আচ্ছা, দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ফার্স্ট প্রিন্সিপাল আপনাকে মেইনলি ফোকাস করছে যে ইউ হ্যাভ লটস অফ হ্যাঁ ফার্স্ট প্রিন্সিপাল আপনাকে বলছে যে ইউ হ্যাভ লটস অফ অল্টারনেটিভস, সেখান থেকে আপনি যে কোনো একটা চুজ করবেন। আর সেকেন্ড প্রিন্সিপালে বলছে এই যে অল্টারনেটিভস এর মধ্যে একটা চুজ করলেন, বাকি অল্টারনেটিভস গুলো হচ্ছে গিয়ে আপনি যে গিভ আপ করে দেন সেটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। একটা প্রিন্সিপাল আর একটা প্রিন্সিপালের সাথে রিলেটেড মেইনলি। আমরা যে থার্ড প্রিন্সিপালে যাব, থার্ড এন্ড ফোর্থ প্রিন্সিপালটা দেখা যাবে যে আমি খুব রিলেটেড করে ফেলবো একটা সময়, যে রিলেটেড হয়ে যাবে, দেখা যাবে। হ্যাঁ, সো এটাই সিস্টেম, রিলেটেড হয়ে যাবে। সো দেখা যাবে যে হচ্ছে গিয়ে এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে আচ্ছা, আমার নিচকে দেখবেন আপনারা। ম্যাডাম ফার্স্ট Okay. প্রিন্সিপালে So যে বলছিলেন our next principle is আমি থার্ড প্রিন্সিপালে চলে যাচ্ছি, আমি আবার কোশ্চেন নিব এখন, আপাতত নেক্সট প্রিন্সিপালটাতে যাই। সো our থার্ড প্রিন্সিপাল ইজ, একইভাবে আমি রিকোয়েস্ট করব প্রিন্সিপাল গুলো অ্যাট লিস্ট লিখে নেবেন। our থার্ড প্রিন্সিপাল ইজ rational people think at the margin. Our third principle is rational people think at the margin. Please write down that. So first of all, you need to know who are rational people and what actually we mean by think at the margin. Okay, rational people বাংলায় যেটাকে আমরা বলছি যে যারা যৌক্তিক চিন্তা করে এরকম মানুষ, হ্যাঁ। So এরা হচ্ছে কি who are systematically and purposefully taking the best decision for them, they are called rational people. Like আমি বলতে পারি আমার ক্লাসের স্টুডেন্টরাই যে আপনারা you are rational people because এই যে আমি বললাম যে ম্যাক্সিমাম 44 এর মধ্যে 42ই আমার ক্লাস জয়েন করেছেন, which means ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পেরেছেন যে আমি এখন যে কাজই করি না কেন সেই কাজের বেনিফিটস আমার ক্লাসের বেনিফিটস এর থেকে বেশি হতে পারে না। সো আপনি কিন্তু সিস্টেমেটিক্যালি বলেন বা উদ্দেশ্যমূলকভাবে পারপাসফুলি you are taking the best decision for you yourself, so you are a rational people. Think at the margin বলতে এখানে বোঝাচ্ছে যে we are in the same situation, we are taking the same decision, অর্থাৎ আপনাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি মেজার করি সেম সিচুয়েশনে আমরা হচ্ছে কি সেম ডিসিশনটা মেক করব, এটাই হচ্ছে কি বলছে যে think at the margin। এটার জন্য আমরা হচ্ছে একটা ঘটনা চিন্তা করি, ঠিক আছে? তো আমি দেখলাম যে যেহেতু আমি বিবিএ এর ফ্যাকাল্টি মেম্বার, বিবিএ ডিপার্টমেন্টের গ্রিন বিজনেস স্কুলের, আমার এইভাবে সিএসসি এর সাথে তো ওইভাবে ক্লাস পড়ে না, সেমিস্টারে একটা করে ক্লাস পড়ে এবং প্রত্যেকটা ব্যাচের সাথে আমি দেখা যায় একটা ক্লাস পাই, এর বেশি তো হয় না। যেমন আমি লাস্ট সেমিস্টারে হচ্ছে গিয়ে 183 এর সাথে ক্লাস পেয়েছি, এবার হচ্ছে সরি মাই মিস্টেক 18 আমি লাস্ট হচ্ছে গিয়ে যখন নিলাম তখন হচ্ছে আপনাদের বেশ সিনিয়র একটা ব্যাচের সাথে আমাকে মার্জ করে দেওয়া হয়েছে, তাদের সাথে কিছু ক্লাস পেয়েছি, এছাড়া কিন্তু আমি আপনাদের ক্লাস পাচ্ছি না। এই দেন আমি 181 পাচ্ছি এবং আপনাদের সাথে এটাই আমার ফার্স্ট এবং লাস্ট ক্লাস হবে, কারণ সিএসসি তে আর কোনো কোর্সেস নাই আপনাদের সাথে যেটা আমার সাথে রিলেভেন্ট। সো সাপোজ আমি মনে করলাম যে যেহেতু আপনাদের সাথে আমার একটাই কোর্স থাকবে, আমি আপনাদের সাথে একটা গেট টুগেদারের মতো কেন করতে পারি না। সো আমি কি করলাম, আমি আপনাদেরকে বললাম যে চলেন, যেহেতু হচ্ছে গিয়ে এখন আপনাদেরকে চিনি না, একদিন আপনাদের সাথে মিট করি একটা জায়গায়, যে সবাই মিট করি। তা আপনারা দেখলেন যে এখন এমন অবস্থা যে আমরা না কোনো হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে যেয়ে বসতে পারবো, না কোনো অ্যামিউজমেন্ট পার্কে যেতে পারবো, না কোনো হচ্ছে গিয়ে কোথাও গ্যাদারিং করতে পারবো। আমি কি বললাম, ঠিক আছে আমরা তো অ্যাটলিস্ট মুভ করতে পারি, জার্নি করতে পারি, চলেন সবাই মিলে বরিশাল বেড়াতে যাই লঞ্চে করে, এরকম বললাম। যে আমাদের ক্লাসে 2 জন আসছে না বরিশাল, আমি দেখেছি ফেসবুকে, সেখান থেকে বলছি। সো সেই ওয়াইজ আমরা হচ্ছে গিয়ে বরিশাল যাবো লঞ্চে করে, এবং ওই লঞ্চে সবার সাথে পরিচয় হবে, কথাবার্তা হবে, আবার চলে আসবো, এরকম বললাম। তো সবাই তখন কি বলবেন, এই করোনার মধ্যে কি উইদাউট এনি প্রোটেকশন আপনি চলে যেতে রাজি হবেন? ম্যাডাম কোথা থেকে বরিশাল যাব? ঢাকা থেকেই যাবো ধরেন। তো আমরা আচ্ছা সাপোজ ধরে নেন ভাই, এগুলো একটু আমি জাস্ট আমার মতো করে ইমাজিন করে বলে যাচ্ছি। সো সবাই একটু বেশি এক্সাইটেড
আমরা হচ্ছে গিয়ে আমরা ধরে নিলাম যে এখন আমি যখন বললাম এই যে এরকম তো অবশ্যই অপিনিয়ন আসবে, তখন বলবেন যে ম্যাডাম আমরা কি একদম কোনো প্রোটেকশন ছাড়াই করোনার মধ্যে বের হয়ে যেতে পারি? অবশ্যই না। তখন সবাই কি বলবে যে ম্যাডাম আমরা তাহলে সবাই পিপিই পরে আসবো, প্রোটেকশন নিয়ে তারপরে হচ্ছে যাব। ফার্স্ট কথাটা কিন্তু এটা আসবে, তো ঠিক আছে আমরা সবাই পিপিই পরে হচ্ছে গিয়ে লঞ্চে উঠলাম, উঠে বরিশাল যাচ্ছি। তো যাচ্ছি ভালো কথা। বরিশাল যেতে যেতে একটা খুব ডিপ একটা জায়গা পড়ে, মোহনা, যেটা মেঘনা নদীর মোহনা, মেঘনা ওখানে হচ্ছে আপনার কীর্তনখোলা এসে মিক্সড হয়েছে। সো ওই জায়গাটা অনেক পানি ডিপ, এবং ওখানে অনেক ওখানে গেলে একটু ভয় লাগে, দেখা যায় যে আশেপাশে কোনো ল্যান্ড দেখা যায় না। সো ওখানে যখন গিয়েছে দেখা গেল যে আমাদের লঞ্চটা সামহাও ফুটা হয়ে গেছে, ডুবে যাচ্ছে। লঞ্চ যখন ডুবে যাবে আমরা প্রথমে কি করব? আমরা অবশ্যই প্যানিকড হয়ে যাবো। প্যানিকড হয়ে কি সবাই নিচের দিকে চলে যাব? অবভিয়াসলি না। আমরা কিন্তু সবাই দেখবেন যে উপরে, যে উপরে ডেক আছে উপরে চলে, কারণ এটা ওই সময় একটা খুব কমন সেন্স যে আমরা যত উপরে থাকবো আমাদের এফেক্টেড হওয়ার পসিবিলিটিস কম। সো আমরা কিন্তু উপরে ডেকে চলে যাব। আচ্ছা, উপরে ডেকে চলে গেলাম। উপরে ডেকে চলে যাওয়ার পরে ধরে নিলাম দিগন্ত সুইম পারে, এইদিকে হচ্ছে গিয়ে ধরেন জুবায়ের সুইম পারে না, কাশফিয়া সুইম পারে, কিন্তু এদিকে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে নুজহাত সুইম পারে না। সো ধরেন যে সুইম পারুক, ইভেন আমিও সুইম পারি না, যে সুইম পারে দেখা যাবে সেও কিন্তু উপরে ডেকে যাবে, যে সুইম পারে না সেও উপরে ডেকে যাবে। যে সুইম পারে সে অ্যাটলিস্ট এইটুকু আশা করতে পারে যে কিছুক্ষণের জন্য হলে এই নদীতে ভেসে থাকতে পারবে, কিন্তু যে পারে না তার তো ভেসে থাকার পসিবিলিটি নেই। তো আমরা উপরে ডেকে চলে গেলাম, ডেকে দাঁড়ায় আল্লাহ কানাকাটি করতেছি কি হবে আমাদের, এরকম অবস্থা। এই সময় আমরা দেখলাম যে আরো একটা লঞ্চ আসতেছে আমাদের রেস্কিউ করতে। তো ওই সময় কি আমরা কেউ প্যানিক হয়ে লাফ দিব লঞ্চ থেকে, যে না আমি তো সুইম পারি, আমি লঞ্চ থেকে লাফ দিয়ে দিই? দেখেন আপনি নিজেকে, নিজের মনকে প্রশ্ন, এরকম সিচুয়েশনে যদি দেখেন কেউ আপনাদেরকে বাঁচাতে আসতেছে, আপনি কিন্তু জাম্প করবেন না, আপনি ওয়েট করবেন। সুইম পারেন কি পারেন না ওয়েট করবেন, এবং ওই যে যখন লঞ্চটা আসবে সেই লঞ্চে উঠে চলে যাবেন। এখন ধরেন দেখলেন যে কেউ রেস্কিউ করতে আসছেন, তাহলে যখন লঞ্চে একদম ডুবার অবস্থা হয়ে যাবে তখন কিন্তু আমরা সুইম পারলেও পানিতে লাফ দিব, সুইম না পারলেও পানিতে জাম্প করব। বিকজ আমি জানি যে পানিতে জাম্প, লঞ্চে থাকলে তার বেঁচে থাকার পসিবিলিটি, পানিতে জাম্প করলে অ্যাটলিস্ট কোনো একটা ভাবে বেঁচে থাকার পসিবিলিটিস আছে। তো এই যে এতগুলো অপশন বললাম, এই যে পিপি পড়ার কথা বললাম, লঞ্চের আপার ডেকে চলে যাওয়ার কথা বললাম, বা ওই যে বললাম যে সুইম না পারলেও জাম্প করার কথা বললাম, প্রত্যেকটা সিনিয়রিটি দেখেন তো কোথাও কি আমি আপনাদেরকে কমান্ড দিয়েছিলাম যে আমাদের পিপি পরেই যেতে হবে অথবা উপরে ডেকে চলেই যেতে হবে? দেখেন ওই সিচুয়েশনে আপনি নিজের মনকে প্রশ্ন করেন, দেখেন আপনি ওই কাজটাই করবেন। হ্যাঁ, ওর থেকে আপনার কাছে আর কোনো অল্টারনেটিভ অপশন নাই তো, বেস্ট অপশন নাই তো, ওই বেস্ট, ওইটাই আপনার জন্য বেস্ট অপশন। ওই কারণে আপনি এই কাজটা করবেন এবং নিজেকে সেভ করার চেষ্টা করবেন। আচ্ছা, সো এটা একটা হরিবল এক্সাম্পল দিলাম জাস্ট একটা সিনারি বোঝানোর জন্য। ইন দ্য সেম ওয়ে ধরেন আর একটা এক্সাম্পলে যাই। আমাদের বাসায়, সবার বাসায় এখন কোটি কোটি আম আছে, মানে বাসায় অনেক আম আছে। তো ধরে নিচ্ছে সবার বাসায় এখন 10-20 কেজি করে আম আছে। তো যখন আমাদের সিজনটা শুরু হচ্ছিল তখন দেখেন তো আমের কেজিটা কত ছিল? ধরেন আমের কেজি ছিল ধরে নিচ্ছে 200 টাকা। তো 200 টাকা যখন আমের কেজি ছিল, কারোর বাসায় কি এরকম 10-20 কেজি করে আম কিনে আনা হয়েছে? আমি বলবো অবভিয়াসলি না। যখন আমের কেজি এরকম 200 টাকা ছিল তখন হয়তো যতটুকু আম না কিনলেই না, আপনাদের বাসায় হয়তো ঠিক ততটুকু আম কেনা হয়েছে। পরবর্তীতে যখন এখন আমের দাম কমে 50 টাকা হয়ে গেল, তখন আমরা কি চিন্তা করছি এর থেকে তার আমের দাম কমার পসিবিলিটি নেই, তখন কিন্তু আমরা যতটুকু পারা যাচ্ছে আম কিনে খাচ্ছি। তো খুব সিম্পল জিনিস, নিজের মনকে একটু প্রশ্ন করে দেখেন। আপনি খুব সিম্পল জিনিস, নিজের মনকে একটা প্রশ্ন করে দেখেন, যখন প্রোডাক্টের প্রাইস অনেক হাই থাকে, অর্থাৎ প্রোডাক্টের প্রাইস যখন বেশি থাকে, তখন আমরা কি করি? আমরা কিন্তু কম কিনি, এবং প্রোডাক্টের প্রাইস যখন কমে যায় তখন কিন্তু আমরা বেশি কিনি। এটা কেউ কাউকে বলে দিতে হবে না। দেখেন এটা আপনি নিজের লাইফে চিন্তা করেন। আর একটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিই, পেঁয়াজের দাম যখন বেড়ে গেছিল, আমরা এরকম হয়েছে যে একটা করে পেঁয়াজ কিনে নিয়ে আসা হয়েছে কারো কারো বাসায়, যে একটা পেঁয়াজ করে খাবে, তারপরে হচ্ছে লাগলে অন্য পেঁয়াজে যাবে, এটা একটু রেখে দাও। দেন এখন যখন পেঁয়াজের দাম কমেছে, আমরা কি এখন একটা করে পেঁয়াজ কিনে নিয়ে আসি বাজার থেকে, একটা বা 1 হালি বা 2 হালি এভাবে? এখন কিন্তু নিয়ে আসি না, এখন দাম কমে গেছে। সো দ্যাট আমাদের যতটুকু ডিমান্ড আমরা ঠিক ততটুকু করে কিনছি। সো এটা হচ্ছে খুব কমন একটা বিষয়, যে যখন হচ্ছে গিয়ে দাম বাড়ে, দেখেন অ্যাজ এ রেশনাল পিপল আমরা সবাই সেম কাজটাই করছি। যখন প্রোডাক্টের দাম
ওকে ওকে। সো যখন প্রোডাক্টের দাম কমে তখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বেশি কিনি, কিন্তু যখন প্রোডাক্টের দাম বাড়ে তখন কিন্তু আমরা কম কিনি। সো দেখেন অ্যাজ এ রেশনাল পিপল আমাদের সবার থিঙ্কিং সেম। তো ঠিক একইভাবে আমি আবার একটা ওই যে প্রথম থেকে যে এক্সাম্পল দিয়েছি, যে ট্রেড অফের যে এক্সাম্পল দিলাম, অপরচুনিটি কস্টের যে এক্সাম্পল দিলাম, একইভাবে আমার ক্লাসের ক্ষেত্রেও বলতে পারি। আমার ক্লাসের ওই যে একই কথা, যে আপনি ভ্যালু মেজার করেছেন, ভ্যালু মেজার করে দেখেছেন দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ, যে ট্রেড অফ করে করার পরে দেখেন আপনার মার্জিনাল লেভেল থেকে আপনি কি চিন্তা করেছেন, যে ক্লাস করাটাই আমার জন্য বেস্ট অপশন হবে, ক্লাসটা করে আমি অনেক কিছু শিখবো, এই কারণে আপনি কিন্তু আমার ক্লাসে আসছেন, আদারওয়াইজ কিন্তু আসতেন না। এবং ঠিক এই চিন্তা করে যেমন মার্জিয়া আমার ক্লাসে আসছে, ঠিক সেম চিন্তা করে লেলিন আসছে, বা ঠিক সেম চিন্তা করে কিন্তু শাহরিয়ার আমার ক্লাসে আসছে, বা সজীব আমার ক্লাসে আসছে। সো এই জন্যই কিন্তু ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট দেখাচ্ছে যে এই সবাই কিন্তু আমার ক্লাস করে যাচ্ছে। বিষয়টাই হচ্ছে অনেকটা এরকম যে আমরা কিন্তু মানে আমরা যখন সিচুয়েশনটা একই রকম করতে পারি, আমাদেরকে কাউকে পিছন থেকে বলে দিতে হয় না যে তুমি এই কাজটা করো, আমরা সেম সিচুয়েশন আমরা সেম কাজটা করে থাকি। এটাই হচ্ছে গিয়ে এই প্রিন্সিপালের মেইন কথাটা ছিল। সো এখান থেকে আরো কিছু এক্সাম্পল আছে, যে ওই যে বলছিলাম যে ওই যে যারা হচ্ছেন গিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর যে এক্সাম্পলটা দিলাম, ওইটাই কিন্তু যে আপনি কিন্তু চিন্তা করেছেন যে আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করলে আমার যে ক্যারিয়ার গ্রোথ হতে পারে সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে হবে না, এবং এই চিন্তাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট এইভাবে করবে, দুই একটা তো এক্সেপশন থাকবে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সেম চিন্তাটাই করবে। আচ্ছা, সো আওয়ার লাস্ট প্রিন্সিপাল মানে এই যে পিপল হাউ পিপল মেক ডিসিশন, এটার আন্ডারে যে লাস্ট প্রিন্সিপাল যেটা পড়ছে দ্যাট ইজ প্রিন্সিপাল 4, পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভস। একটু তুলে ফেলেন। প্রিন্সিপাল 4, that is people respond to the incentives. This is our fourth principle under the area that is how people make decision. So first of all, you don't know what is incentive. So সেটাতে যাই। Incentive means actually it's a kind of punishment or reward for you, which will motivates your activities. Like আমি যদি আপনারা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আপনারা জানেন, আমরা যখন কেমিক্যাল রিঅ্যাকশন করি সেখানে কিছু ইনসেন্টিভ থাকে which a gift পেয়েছি, which increase the forward or backward pressure of the reaction. So আপনি ইনসেন্টিভ যেভাবে দিচ্ছেন সেভাবে তার ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড প্রেসারটা ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটি ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর কিছু ইনসেন্টিভ থাকে যেটার কারণে কিন্তু আমি কাজটা করে থাকি, এবং মজার ব্যাপার হচ্ছে রেশনাল পিপল সেম ইনসেন্টিভে সেম রেসপন্স করবে। এইবার এটার একদম আবার ওই যে আমার ক্লাসের এক্সাম্পল দিই, আমি আমার প্রত্যেকটা ক্লাসের শুরুতে অ্যাজ এ ইকোনমিস্ট আমি এই কাজটা করি, সেটা হচ্ছে কি একটা ইনসেন্টিভ দিয়ে দিই। ইনসেন্টিভটা কি, আমি ওই যে দেখাই দেই, একদম হাতে কলমে হিসাব দেই যে the value of your per class is what 400 টাকা। সো এই ইনসেন্টিভটা দেওয়ার কারণে যেটা হয় যে আপনার মাথায় ঢুকে গেছে যে ক্লাসের কিন্তু একটা বড় ভ্যালু আছে, আমি যদি ক্লাস না করি এই এতটুকু ইউটিলিটি আমি কিন্তু মিস করে যাবো। আপনি কিন্তু ইনসেন্টিভে রেসপন্ড করছেন। একইভাবে বলেন যে ম্যাডাম আপনি ইনসেন্টিভ দিচ্ছেন, নিজের জন্য কি ইনসেন্টিভ দিয়ে রেখেছেন? আমি আমার ইনসেন্টিভে দেখাচ্ছি, ধরেন আমি ধরে নিলাম আমার ক্লাসের ভ্যালু 400 টাকা, হ্যাঁ, পার স্টুডেন্টের জন্য 400 টাকা, তাহলে আমার ক্লাসে যদি 40 জন স্টুডেন্ট থাকে তাহলে টোটাল ভ্যালু কত হচ্ছে আমার ক্লাসের? 4000, 16,000 টাকা আমার ক্লাসের। বিলিভ মি আজকে আমার ক্লাস নিতে ইচ্ছা করছিল না, আমি কোনো একটা কারণে খুব বিজি ছিলাম, বাট আমার যখনই 4:20 বাজে আমি চিন্তা করলাম আজকে যদি আমি ক্লাসটা না নেই এই পরিমাণ এতগুলো টাকার ইউটিলিটি নষ্ট হবে। বুঝতে পারছেন? আমি এটাই হিসাব করেছি যে এই পরিমাণ এই 16,000 টাকা পরিমাণ ইউটিলিটি নষ্ট হবে, সো দ্যাট এটা করা যাবে না। সো আমার ক্লাসেরও আমার কাছে কিন্তু একটা টোটাল ভ্যালু আছে, আমি চিন্তা করলাম এটা করা যাবে না, আবার এখন যেই কাজই করি না কেন সেটা টোটাল ইউটিলিটি কখনোই এই সমান পরিমাণ আসতে পারে না। আমি ক্লাসটা মেকআপ নিতে গেলে আমার অনেক ঝক্কি পোহাইতে হবে, সো এগুলা করা যাবে না। না করে আমি অন টাইমে ক্লাসটা নিয়ে শেষ করে ফেলি, তো আমার ক্লাস কমপ্লিট হয়ে গেল, আমার প্রবলেম সলভ, সো আমি সেটাতে যেতে পারবো। সো আমি কিন্তু সেটা দেখে ক্লাস করতে চলে আসছি। সো ব্যাপারটা অনেকটা এটা যে এই ইনসেন্টিভটা সব ধরনের ইকোনমি মানে সব ধরনের পিপলের ক্ষেত্রেই কাজে দেয়। তা আপনি বললেন যে এটা তো ম্যাডাম ক্লাস দিয়ে এক্সাম্পল দিচ্ছেন যেটা প্রত্যেকটাতেই আসে, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেন।
আচ্ছা রিয়েল লাইফ এক্সাম্পলের জন্য আমি আবারও বলছি, অ্যাজিউমিং দ্যাট আমি আপনাদের সবাইকে কিছু টাকা দিলাম, সবাইকে একই পরিমাণ টাকা দিয়েছি, টাকা দিয়ে বললাম যে আমার জন্য সবাই একটা করে মানে সবাই আমার জন্য একটা হচ্ছে গিয়ে সোপ কিনে নিয়ে আসবেন। বললাম যে সোপটা কিরকম সোপ নিয়ে আসবেন, সোপটার যাতে ফ্রেগনেন্স খুব ভালো থাকে এন্ড সোপটার প্যাকেজিং যাতে খুব ভালো হয়। আমি ইনসেন্টিভ এটা দিলাম যে সোপটার ফ্রেগনেন্সটা ভালো হতে হবে, সোপটার প্যাকেজিং ভালো হতে হবে। আচ্ছা আমি বলি, সজীব কোন সোপটা আপনি তখন কিনে নিয়ে আসবেন বলেন তো স্যার? ম্যাম আমি আর ফোন অফ হয়ে গেছিল, আবার জয়েন করেছি। ও আচ্ছা ঠিক আছে, তা শুনে নেই। আচ্ছা জান্নাতুল ফেরদৌস ম্যাডাম আপনি কোনটা কিনবেন? ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি সাবান আছে? ম্যাম নতুন বের হয়েছে। আমি তো নামই শুনি নাই জীবনে। ম্যাম আচ্ছা নোন একটা সোপ হতে হবে যেটা নাম সবাই চিনে, আর একটা ইনসেনটিভ দিলাম। সো এক্ষেত্রে তনিমা কি কিনে নিয়ে আসবেন বলেন? ম্যাম আমি পিয়ার্স সাবানটা আগে অনেক ইউজ করতাম, তো ওইটা অনেক আহারে ভালো। আমি বাংলাদেশি সাবান বলছি, আচ্ছা বাংলাদেশি বাংলাদেশি সাবান। বাংলাদেশি হচ্ছে লাক্স কস্কো ম্যাম। সাবান, জি ম্যাম, লাক্স সাবান সবাই চিনবে। কস্কো সাবান। কসকো। কসকো তো বাজারেই নেই, আপনি কসকো কোথা থেকে কিনেছেন? যারা যারা কসকো ম্যাম মইনুল বলতেছেন যেটা ইউজ করে ওইটা, ওই স্যান্ডেলিন। খর্ক করার জন্য হচ্ছে কি এগুলো বলাই যায়। আচ্ছা ম্যাম লাক্স ম্যাক্সিমাম বলছেন লাক্স কিনে নিয়ে আসবেন। এখন আমি একটা কথা বলি, আমি ফর শিওর যে আমি যদি এরকম ইনসেন্টিভ দিতে বাংলাদেশে একটা সাবান কিনতে হবে যেটা ফ্রেগনেন্স খুব ভালো, প্যাকেজিং খুব ভালো। ডাব সাবান। আপনাদের 99.99 স্টুডেন্ট একটা লাক্স কিনে নিয়ে আসবেন। বিকজ কি টিভি খুললেই আপনি দেখেন দীপিকা পাডুকোন হেঁটে যাচ্ছে, সে বলতেছে লাক্স দিয়ে গোসল করলে কি হয়, গায়ের থেকে পুরো সুরা বের হতে থাকে, সেটা হচ্ছে কি রোজের মতো বলে স্কিন হয়ে যায়, রোজের পেটাল গুলা হচ্ছে কি গায়ে থেকে বের হতে থাকে। তো এটাই যদি হইতো, আমি আমার বাসায় বাচ্চা কাল থেকে লাক্স সাবান ব্যবহার করে আসতেছি, জাস্ট ফর এক্সাম্পল, ছোটবেলা থেকে লাক্স সাবান মেখে আসে, তাহলে তো হচ্ছে কি আমি হেঁটে গেলেই রোজ আর রোজ দিয়ে রাস্তাঘাট ভরে যেত। ঠিক আছে, এই এই জিনিসটা তো আমি জীবনেও দেখি নাই। কিন্তু আমার বাসায় কেন লাক্স সাবান কেনা হচ্ছে? বিকজ ওই যে একটা ইনসেন্টিভ দেওয়া আছে যে লাক্স ইউজ করলে হচ্ছে গিয়ে ফুলের মতো সৌরভ পাওয়া যাবে, বা লাক্স ইউজ করলে সুন্দর হয়ে যাব আমরা। এটা হচ্ছে ব্যাপার। ম্যাডাম ঠিক লাক্স শুধু একইভাবে উদ্ভট দেখায়, অ্যাড দেখায়। ইভেন আসি একটু আগে যে ফেয়ার এন্ড লাভলির কথা বললেন, আমি ধরেন আবার সবাইকে কিছু টাকা দিলাম, দিয়ে বললাম একটা রং ফর্সাকারী ক্রিম কিনে নিয়ে আসেন। এইবার তার কোনো কথা হবে না, সবাই ফেয়ার এন্ড লাভলি কিনে আনবে। ওইটু প্রিমিয়াম ওইটু প্রি। ঠিক আছে, আর কোনো কথা হবে না, আর সবাই হচ্ছে গিয়ে ফেয়ার এন্ড লাভলি কিনে আনবে। তো কেন ফেয়ার এন্ড লাভলি কিনবেন? বিকজ আপনি টিভি খুললেই দেখতে পাচ্ছেন ফেয়ার এন্ড লাভলি বলতেছে এটা মাখলে 7 দিনের মধ্যে নিগ্রো থেকে আপনি হচ্ছে হোয়াইট হয়ে যাবেন। এখন আমি আসলেও জানি না কেউ আসলে কালো থেকে ফর্সা হয়েছেন কিনা ফেয়ার এন্ড লাভলি মেখে, কিন্তু এই ইনসেন্টিভটা আমাদের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে। সো আমি ফেয়ার এন্ড লাভলি কিনছি, ইটস অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটিস, অবভিয়াসলি আই এম পারচেজিং সামথিং। সো এইখানে আমার ইনসেন্টিভ যেটা, সেটা হচ্ছে কি ওই যে ফেয়ার এন্ড লাভলি মাখলে আমি ফর্সা হয়ে যাব, বা লাক্স মাখলে আমার গায়ে থেকে ফুলের মতো সৌরভ বেরোবে, আমি কিন্তু কিনছি। ঠিক একই জিনিস হ্যান্ড ওয়াশ কিনতে যাই, কোনো কথা নাই, কেউ কিছু এখন হ্যান্ড ওয়াশ কিনতে গেলে সবাই বলবেন আগে লাইফ বয়ের হ্যান্ড ওয়াশ কিনবো। কেন ভাই? লাইফ বয় ছাড়া কি আর কোনো হ্যান্ড ওয়াশ নেই? লাক্স দিয়ে হাত ধুলেও তো হয় না। লাইফ বয় কেন কিনবো? লাইফ বয় আমাদের ইনসেন্টিভ দিয়েছে, 99% জার্মস হ্যাঁ জার্ম চলে যাবে, হ্যাঁ। তারপরে বলছে করোনার জীবাণু মরে যাবে। আরে করোনার জীবাণু মরার জন্য তো কসকো সাবান বেশি ভালো হওয়ার কথা, দিলে হাত হচ্ছে গিয়ে একদম খসখসা হয়ে যাবে। তো কসকো সাবান ইউজ করা উচিত ছিল আমাদের, কিন্তু না, আমাদের মাথায় লাইফ বয় ঢুকাই দিয়েছে যে ওটা দিয়ে হাত ধুলে একমাত্র বলে করোনার জীবাণু মরে যায়, WHO বলে বলেছে। আর তো WHO তো কাজ নাই, এগুলা নিয়ে বসে আছে। সো এই হচ্ছে গিয়ে বিষয়, মার্কেটিংটা টোটালি এই প্রিন্সিপালের উপর দিয়ে চলে, যে মার্কেটিং এর লোকজন জানে পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ প্রপারলি। যদি আমি কোনোভাবে একটা রেসপন্ড করতে পারি, ইনসেন্টিভ দিতে পারি, পিপল এখানে রেসপন্ড করবে। এটাই হচ্ছে বিষয় ছিল। সো এটার হিসাবে এবার আবার আমার ক্লাসের এক্সাম্পল দিই। ওই যে আমি আমার ক্লাসে শুরুতে ইনসেন্টিভ দিয়ে দিয়েছি, যা আমার ক্লাসের ভ্যালু 400 টাকা। এই কারণে যে দেখেন অ্যাটেন্ডেন্স 43 চলে আসছে আমার ক্লাসে, যে হ্যাঁ ক্লাস না করলে কি হবে, যে আমি এত পরিমাণ একটা ইউটিলিটি লস করব। ঠিক একইভাবে দেখবেন যে আমাদের প্রত্যেকটা বাজেটে গভর্নমেন্ট সিগারেটের দাম বাড়ায়। আপনাদের হয়তো খুব রাগ হয় যারা স্মোকার, কেন সিগারেটের দাম বাড়ায়? এটার একটা কিন্তু গভর্নমেন্ট একটা ইস্যু আছে, সেটা হচ্ছে
সিগারেটের দাম বাড়ালে যেটা হবে যে যারা হচ্ছে টিনেজার মানে অল্প বয়সী তাদের জন্য তো মানি ম্যাটার্স, তারা কিন্তু হচ্ছে গিয়ে তখন এই সিগারেটটা কনজিউম করতে পারবে না। গভর্নমেন্ট চায় যে ওই এইজ রেঞ্জের লোকজনরা কম পরিমাণ সিগারেট কনজিউম করে, তার সঙ্গে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে সিগারেটের দাম বাড়াচ্ছে, এই ইনসেনটিভটা আপনাকে দিচ্ছে। দ্যাটস ইট, বুঝতে পারছেন? আচ্ছা, সো ফাইনালি আমরা দেখেন যে 4টা প্রিন্সিপাল পড়লাম, এই 4টা প্রিন্সিপালই কিন্তু আমরা কিভাবে আমাদের পার্সোনাল লাইফে ডিসিশন মেক করছি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল সেটাতেই কিন্তু এফেক্ট ফেলেছে। এমন কোনো প্রিন্সিপাল আমার এখানে ছিল না যে প্রিন্সিপাল গুলো দিয়ে হচ্ছে গিয়ে আমি দেশের কথা বলবো বা আমরা একজন আরেকজনের ইন্টার রিলেশনশিপ নিয়ে কথা বলবো, সম্পূর্ণ আমার প্রপার নিজের পার্সোনাল ডিসিশন নিয়ে এখানে কথা ছিল। তা আমি কোশ্চেন নিব অবভিয়াসলি, তার আগে আমি একটু বলে দিই এখান থেকে আমি কোশ্চেন কিভাবে করি। নর্মালি আমার একটা নর্মাল কোশ্চেন আছে যেটা হচ্ছে আমি বলি রাইট ডাউন দ্য 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এটা বলে এই যে 10টা প্রিন্সিপাল পাবো, আমরা মাত্র 4টা শিখলাম এখন পর্যন্ত, এই 10টা প্রিন্সিপাল এটা মেমোরাইজ করতে হবে, এটা বলেই দিচ্ছি, এটা হুবহু এইভাবেই লিখতে হবে। পিপল ফেস ট্রেড অফস, আপনাকে এটাই লিখতে হবে, এর বাইরে অন্য কিছু লিখলে আপনি মার্কস পাবেন না। সো এই প্রিন্সিপাল গুলো মানে প্রিন্সিপাল গুলো যে মূল নীতিগুলো আছে এই প্রিন্সিপাল গুলো আপনাকে পুরোটা মেমোরাইজ করতে হবে। বাট যদি আমার এখান থেকে আবার একটা ইনসেনটিভ দেই, আমার খুব পছন্দের প্রিন্সিপালই হচ্ছে এই প্রথম 4টা প্রিন্সিপাল, যে হাউ পিপল মেক ডিসিশনের আন্ডারে যে 4টা প্রিন্সিপাল আছে এই 4টাই হচ্ছে কি আমার সবচেয়ে পছন্দের প্রিন্সিপাল। সো আমি হয়তো আপনাকে প্রশ্ন করতেই পারি যে পিপল ফেসেস ট্রেড অফ, এক্সপ্লেন। অর আমি একটা প্রশ্ন করতে পারি যে পিপল ফেসেস ট্রেড অফ, ডু ইউ এগ্রি অর নট, গিভ সাম রিলেভেন্ট এক্সাম্পল, এইভাবে বললাম। এই ধরনের যদি আমি কোনো কোশ্চেন করি সেক্ষেত্রে আপনি অ্যান্সারটা যেটা দিবেন যে এই প্রিন্সিপাল থেকে আপনি যা বুঝেছেন সেটা কয়েকটা লাইনে, সেটা 2-3 লাইনে হতে পারে, 2-3 সেন্টেন্সে হতে পারে, 4-5 সেন্টেন্সও হতে পারে, সেটা কয়েকটা সেন্টেন্সে আপনি নিজের ভাষায় এক্সপ্লেন করবেন যে হোয়াট ইউ মিন বাই পিপল ফেস ট্রেড অফস। এটার জন্য আপনি ওপেন সোর্সে যেতে পারেন, ওপেন সোর্স থেকে এটার অ্যান্সার বের করে নিতে পারেন, বই থেকে নিতে পারেন, বইয়ের প্রথম 4টা পেজে এই 4টা প্রিন্সিপাল নিয়ে এক্সপ্লেন করা আছে। অথবা হচ্ছে গিয়ে আপনি আমি বললাম যে উইকিপিডিয়ার সাহায্য নিতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি নিজের ভাষায় লিখবেন যে হোয়াট ডু ইউ মিন বাই পিপল ফেস ট্রেড অফ। অবভিয়াসলি যে ট্রেড অফ এর এক্সপ্লেনেশন দিতে যে হোয়াট ইজ ট্রেড অফ, দেন হু আর দ্য পিপল হিয়ার, এগুলো বলেই কিন্তু আসলে এক্সপ্লেনেশনটা চলে আসে। দেন আপনাকে দুটো এক্সাম্পল দিতে হবে। দুটো এক্সাম্পল ম্যাডাম কোথা থেকে দিব? আমি কই যে ম্যাডাম বললেন যে বাজারে যায় যে অনেকগুলো তরি তরকারি দেখতেছে, ওখান থেকেও দিতে পারবো, অবশ্যই নিজের লাইফ থেকেও এক্সাম্পল দিতে পারবেন, বই থেকে এক্সাম্পল দিতে পারবেন, ইভেন আমি আমার স্লাইডেও কিছু এক্সাম্পল দিয়েছি, এখান থেকেও দিতে পারবেন। ইন দ্য সেম ওয়ে আপনি এফিসিয়েন্সি ইকুইটি থেকে বলতে পারেন, সোসাইটিও ট্রেড অফ ফেস করে, আপনি এফিসিয়েন্সি ইকুইটি থেকেও এক্সাম্পল দিতে পারেন। ঠিক একইভাবে যদি আমি অপরচুনিটি কস্ট থেকে প্রশ্ন করি, সেম ভাবে যাবেন যে আপনি 2-3 লাইনে এটাকে এক্সপ্লেন করবেন হোয়াট ডু মিন বাই অপরচুনিটি কস্ট প্রিন্সিপাল, দেন গিভ some relevant example. So আপনি ফার্স্ট এক্সাম্পল হিসেবে এটা দিতেই পারেন যে when I am attending my class my opportunity cost is enjoying time with my family, but I'm attending the class because I get the maximum benefits from it, that's why I'm doing it. শেষ হয়ে গেল। আর একটা হয়তো আপনি দিলেন হচ্ছে গিয়ে যে ওই যে পরীক্ষার আগের দিন রাতে আপনি কি মুভি দেখবেন না স্টাডি করবেন, সেটা নিয়ে বলতে পারেন। তো ঠিক একইভাবে প্রত্যেকটা প্রিন্সিপালেরই এরকম আমি যদি এক্সপ্লেনেশন চাই সেখানে জাস্ট প্রিন্সিপালটা বলতে আপনি কি বুঝছেন সেটা 2টা বা 3টা লাইনে বলবেন, ছোট মানে অল্প, খুব বেশি ভাষায় বলতে হবে না, কিন্তু এলাবোরেটলি 2টা এক্সাম্পল দিয়ে বলতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ম্যাডাম মাত্র 4টা প্রিন্সিপাল পড়েছে, বাকি যে 6টা প্রিন্সিপাল আছে ওখান থেকে কি আপনি এরকম এলাবোরেট প্রশ্ন করেন? না, করি না। ইনসেনটিভ দিয়ে দিলাম যে আমি প্রথম 4টা প্রিন্সিপাল থেকেই করি নরমালি, বাকি যে 6টা প্রিন্সিপাল আছে সেখান থেকে আমি এলাবোরেটলি প্রশ্ন করি না। তবে যে প্রশ্নটা করি যে বলি যে জাস্ট রাইট ডাউন দ্য প্রিন্সিপালস, তো তখন আপনাকে একদম প্রপারলি প্রিন্সিপাল করে বলতে হবে। সো নাও আমি একটু কোশ্চেন নিব, কোশ্চেন আপনার হচ্ছে আমি বাকি প্রিন্সিপাল গুলোতে চলব। ম্যাডাম খুব অল্প কথায় যদি প্রিন্সিপাল 3 আর প্রিন্সিপাল 4টা আবার একটু বলতে, একদম অল্প কথা, শর্ট, এক লাইন এক্সপ্লেইন করুন। আচ্ছা, আরেকবার রিপিট করতে হবে। ওকে, তানভীর আপনি? ইয়েস ম্যাম। তানভীর আপনারটা আনমিউট ছিল মাইক, আমি এজন্য ভেবেছি যে আপনি কিছু বলতে চাচ্ছেন। না ম্যাম, আমারটা আনমিউটই করে রাখি, সমস্যা হয় না, কারণ আমার রুমে কোনো নয়েজ নেই তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইটস ওকে। শারমিন সরি শামিমা, ইয়েস ম্যাডাম বলেন। ম্যাম এই যে আপনি বললেন এই যে 4টা যে
এখানে আছে এই চারটা আমাদের তো পরীক্ষা হচ্ছে না রিটেন, তো আমাদের যদি আপনি কোশ্চেন করেন আমরা কি হুবহু ওই স্লাইডে যেভাবে আপনি পড়াচ্ছেন ওইভাবেই বলবো? আই মিন আমি ওকে ওকে, আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা। আমরা এখনো জানি না আমাদের রিটেন এক্সাম হবে কিনা, ওকে। আর হচ্ছে গিয়ে রিটেন এক্সাম না হলেও সেখানে আপনার অ্যাসাইনমেন্ট তো আমি দিবই, 20 মার্কস এর অ্যাসাইনমেন্ট আমাকে দিতে হবে, পুরোটা তো আর ভাইভা হবে না, 20 মার্কস অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্টে আমি কোশ্চেন দিব, দিতেই পারি। জি ঠিক আছে, তখন ওখান থেকে আসবে। আচ্ছা, সো 3, 4 আরেকবার একটু বলতে বলেছেন, আমি জাস্ট খুব শর্টকাটে বলে যাচ্ছি। 3 নম্বরে বলেছিল রেশনাল পিপল থিংক এট দ্য মার্জিন। রেশনাল পিপল মিন্স দ্য পিপল হু আর পারপাসফুলি অর সিস্টেমেটিক্যালি টেকিং দ্য বেস্ট ডিসিশন, সর্বদা নিজের জন্য সবচেয়ে ভালো ডিসিশনটা নিব। সো রেশনাল পিপল থিংক এট দ্য মার্জিন, ইন ওয়ান সেন্টেন্স আই ক্যান সে দ্যাট ইন দ্য সেম সিচুয়েশন, in the same situation we all doing the same thing, একই অবস্থায় যদি পড়ে যায়, কেউ কাউকে কিচ্ছু বলতে হবে না, দেখা যাবে আমিও যে ডিসিশন নিব অ্যাজ এ টিচার, আমি যে ডিসিশন নিব, আপনিও স্টুডেন্ট, আপনারও অ্যাক্টিভিটিস তেমন হবে। এই কারণে আমের কেজি যখন 200 টাকা থাকে, আমিও 1 কেজি আম কিনে নিয়ে চলে আসবো, দিগন্ত 1 কেজি আম কিনে নিয়ে চলে আসবে, কখনোই 200 টাকা আমের কেজি দেখে দিগন্ত 20 কেজি আম কিনতে যাবে না। ঠিক একই ভাবে যদি আড়ং-এ আমরা একটা সেল দেখি, দেখা যাবে যে যখনই দেখবো যে আরে আড়ং-এর প্রোডাক্টের দাম 2000 টাকার প্রোডাক্টের দাম ধরেন 200 টাকা হয়ে গেছে, তখন আমরা কি করবো, আমরা কিন্তু বেশি বেশি আড়ং-এর প্রোডাক্ট কিনবো, কিন্তু নরমালি কিন্তু আড়ং-এ যে প্রোডাক্ট কিনবো না, কজ হচ্ছে গিয়ে আমরা জানি যে হাই প্রাইসে আমাদের ডিমান্ড কম, আমরা সো কম কেনার কথা চিন্তা করব। ওকে, আওয়ার ফোর্থ প্রিন্সিপাল ওয়াজ পিপল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, অর্থাৎ আমরা এই যে আমাদের কোনো উদ্দীপনা যদি আমাদেরকে দেওয়া হয়, সেটাতে হচ্ছে গিয়ে আমরা রেসপন্ড করি। সো এবং এই রেসপন্ডটা আমাদের যেটা হয় যে এই রেসপন্ডটা আমরা সবাই একই রকম ভাবে রেসপন্ডটা করি। যেমন আমি এখানে এক্সাম্পল দিয়েছিলাম যে যদি হচ্ছে গিয়ে যেমন আমরা টিভি খুললেই আমরা দেখতে পারি যে লাক্স সাবান, আমাদের মানে লাক্স সাবান ইউজ করলে আমরা হচ্ছে গিয়ে আমাদের একটা পজিটিভ একটা আমাদের সৌন্দর্য বাড়বে। এই কারণে দেখা যাচ্ছে ছেলে হয়ে মেয়ে হয়ে সাবান কিনতে গেলে আমরা লাক্স কিনে নিয়ে চলে আসছি, বা হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে ধরেন হ্যান্ড ওয়াশ কিনতে যাচ্ছি, তখন কিন্তু ছেলে হয়ে মেয়ে হয়ে সবাই যে হচ্ছে গিয়ে লাইফবয়ের হ্যান্ড ওয়াশ কিনে আনছি। বা আরো একটা এক্সাম্পল হতে পারে, আমাদের ক্লাস যখন আমরা মিস করছি, আমরা কিন্তু চেষ্টা করছি যে ক্লাসটা যাতে হচ্ছে গিয়ে খুব বেশি অসুবিধা না হলে ক্লাস যাতে আমাদের মিস না হয়। ঠিক একই ভাবে ধরেন আর একটা কথা বলতে পারি, এখানে একটা জব নিয়ে বলতে পারি। ধরেন আপনি যদি জব করেন, ধরেন আপনার 1 ঘন্টা আপনি এক্সট্রা ওয়ার্ক করবেন তখনই যখন আপনি দেখবেন যে আপনাকে ওই 1 ঘন্টা মানে ওভারটাইম, যেটা আমি বলছি ওভারটাইম করার জন্য আপনাকে অনেক বেশি স্যালারি দিবে, তখনই আপনি কিন্তু ওভারটাইম করতে যাবেন, আদারওয়াইজ আপনি কিন্তু করবেন না। যেমন আমার যেটা হয়েছিল যে আমার যখন দুইটা সেকশন একসাথে, দেখেন আপনাদের কি পরিমাণ স্টুডেন্ট, সেকশন 2 তে 48, সেকশন 1 এ 44, সো ইটস অল এটা 90 প্লাস, হ্যাঁ 90 প্লাস হয়ে গেছে। তো এত স্টুডেন্ট আমাকে যদি বলতো যে তোমাকে একটা সেকশনে ক্লাস নিতে হবে, 90 প্লাস স্টুডেন্ট হবে, তুমি ক্লাস নাও, আমি কখনোই ক্লাস নিতাম না, বিকজ এই ইনসেন্টিভে আমি কাজ করব না, বিকজ আমি দেখতেই পাচ্ছি যে এখানে এতগুলো স্টুডেন্টের ক্লাস নিয়ে আমার আলটিমেট কোনো বেনিফিটস নেই, ইউনিভার্সিটি থেকে আমাকে এক্সট্রা কোনো বেনিফিটস দিবে না, তাহলে আমি কেন নিব, আমি কিন্তু সে চুজ করতাম না। তো এইটা দেখা যাচ্ছে যে সেম ইনসেন্টিভে পিপলটাকে মানে ইনসেন্টিভ দিলে পিপলটা কিন্তু সেখানে রেসপন্ড করে, বিষয়টা অনেকটা এরকম ছিল। ওকে, আমাদের নেক্সট যে প্রিন্সিপাল গুলো আছে, আমি একটু ফার্স্ট যাচ্ছি। আমাদের আসলে আজকে ক্লাসে আমি যতটুকু পড়াতে চেয়েছিলাম, যেহেতু ডিবির সাথে আমরা একই ফ্লোতে আগাবো, আমি মোটামুটি শেষ করে ফেলেছি, জাস্ট আমি একটু আইডিয়াস দিব আমরা নেক্সট ক্লাসে কি যাব। সো ইন আওয়ার নেক্সট ক্লাস উই উইল ফোকাস অন দা নেক্সট 6 প্রিন্সিপালস। খুব দ্রুত প্রিন্সিপাল গুলো শেষ করে দিতে পার, কারণ ওখানে আমাদের কোনো এক্সপ্লানেশনের ব্যাপার নেই, জাস্ট প্রিন্সিপাল গুলো দিয়ে কি বুঝে আমরা সেটাতে চলে যাব। সো নেক্সট 3 প্রিন্সিপাল উইল কভার দ্য টপিক দ্যাট ইজ হাউ পিপল ইন্টারঅ্যাক্ট, দ্যাট মিন্স আমার অ্যাক্টিভিটিস কিভাবে আপনাদের সাথে রিলেটেড, আপনার অ্যাক্টিভিটিস কিভাবে আমাদের সাথে, মানে আমরা একজন আরেকজন অ্যাক্টিভিটিস কিভাবে একজন আরেকজনকে ইমপ্যাক্ট করছে সেটা নিয়ে কথা বলবো। সো এটা ফার্স্ট প্রিন্সিপালটা হবে, জাস্ট লিখেন, আমি একটা প্রিন্সিপাল এক্সপ্লেন করে দিই। দ্যাট ইজ বুলেট পয়েন্টটা আগে দেন, হাউ পিপল ইন্টারঅ্যাক্ট এটা লেখেন, দিয়ে প্রিন্সিপাল 5 হিসেবে লেখেন ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। First a bullet point, then how people interact, then principle 5 then trade can make everyone better off. আচ্ছা, সো এখানে বলছে ট্রেড তো আমরা বুঝি বাণিজ্য, মনে রাখবেন যে কোথাও যদি কখনো ট্রেড হয়,
ট্রেডের মাধ্যমে বোথ সাইড যখন বেনিফিটেড হবে তখনই একমাত্র ট্রেডটা হবে, আদারওয়াইজ কখনো ট্রেড হবে না। দ্যাট মিনস একটা ট্রেড হলে দুই পক্ষই এখানে উপকৃত হয়। যখন হচ্ছে গিয়ে ট্রেড হবে সেক্ষেত্রে দুই পক্ষই উপকৃত হয়, দুই পক্ষ উপকৃত না হলে কখনোই সেখানে ট্রেড হয় না। ফর এক্সাম্পল ধরেন আপনার পকেটে 200 টাকা আছে, আপনি একটা টি শার্ট কিনতে চাচ্ছেন ধরে নিচ্ছি। এখন আপনি একটা শপে গেলেন, ওখানে যাই দেখেন টি শার্টের দাম লেখা 400 টাকা, আপনি দেখলেন এটা আপনার বাজেটের বাহিরে, আপনি কিনতে পারছেন না। সো আপনি জাস্ট তাও শপকিপারকে জিজ্ঞাসা করেন হোয়াটস দ্য প্রাইস অফ ইট, শপকিপার বললো স্যার 400 টাকা, আপনাকে দেখে ভালো লাগছে 300 টাকায় দিয়ে দিল। তো তখন আপনার মনে হলো আরে আমার পকেটে তো 200 টাকা আছে, আচ্ছা ও তো 300 টাকা দাম বলেই ফেলছে, আচ্ছা আমি এক কাজ করি একটু কমাই বলি না কেন। তো আপনি বললেন যে ভাই বেশি এই টি শার্ট কে পরে, আমি 180 টাকা হলে নিয়ে নিব। এখন শপকিপার চিন্তা করলো আরে এই টি শার্টের দাম তো হচ্ছে 100 টাকা, ও নিতে 180 টাকা অনেক বেশি দাম বলে ফেলছে। তো আপনি কি আপনি ওর শপকে বলে না ভাই এত কম দামে দিতে পারবো না, এটা অনেক, আপনি আমার কেনা দামও বলেন নাই, ঠিক আছে ভাই আপনার আমার কেনা দাম বললাম 190 টাকায় দিয়ে দিন। তো আপনি চিন্তা করলেন আরে আমার পকেটে ছিল 200 টাকা, আমি তার থেকে কম দামে পেয়েছিলাম, খুশি খুশি মনে টি শার্টটা নিয়ে নিলেন। তো এখন দেখেন এখানে কিন্তু একটা ট্রেড হয়ে গেল, মানে গুডসটা এক্সচেঞ্জ হয়ে গেল এবং আপনি প্রোডাক্টটা নিয়েও আসলেন। কিন্তু দেখেন এখানে আপনিও কিন্তু মনে মনে বেনিফিটেড হয়েছেন, মানে আপনার মনে মনেও কিন্তু আপনার 10 টাকা সেভ হয়েছে, যে 200 টাকার কিনতে চাচ্ছিলেন সেটা আপনি 190 টাকা কিনে ফেলছেন। এবং ঠিক একই ভাবে যে সেলসম্যান তার এটা 100 টাকা দাম, 100 টাকা দামের প্রোডাক্টটা সে 190 টাকায় সেল করে ফেলতে পারতেছে, তার মানে হচ্ছে 90 টাকা সে কিন্তু এখানে প্রফিট, দুজনের প্রফিট হয়তো সেম হচ্ছে না কিন্তু দুজনই কিন্তু একটা বেটার পজিশন আছে। এরকম যখন হয় যে দুইজনই বেনিফিটেড হয় তখনই একমাত্র ট্রেডটা হয়, এটাই বোঝাতে চাচ্ছিল। যেমন এখানে আরেকটু আসি, আমরা দেখা যায় যে বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট ইউএসএ তে কিনে নিয়ে যায়, তাই না? তো আপনারা ভাবেন ইউএস এর মনে এখানে ক্ষতি হচ্ছে, ও কেন যে বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাচ্ছে, আসলে কিন্তু বিষয়টা তা না। ধরে নিচ্ছি যে বাংলাদেশে একটা গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করতে আমাদের খরচ হয় হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি 100 টাকা, 100 টাকা খরচ হয়, এটা বাংলাদেশে তৈরি করতে 100 টাকা খরচ হয়, বাংলাদেশের বায়ার যারা আছে তারা এটা সেল করে হচ্ছে 300 টাকায়, 300 টাকা এটা সেল করে দিচ্ছে। এখন দেখা গেল যে ইউএসএ তে যদি এই টি শার্টটা তৈরি হতো তাহলে দেখা যেত এটার দাম হয়তো ইউএসএ তে 1000 টাকা, মানে ওদের দেশে যদি ওটা তৈরি করতো ওদের খরচ পড়ে যেত 1000 টাকা। তো সেখানে এই 1000 টাকার প্রোডাক্ট ও পাচ্ছে হচ্ছে গিয়ে কত টাকায়, 100 টাকায়। তাহলে সরি মাই মিস্টেক, 1000 টাকার প্রোডাক্ট ও পাচ্ছে কত টাকায়, 300 টাকায়। তাহলে কি ওই প্রোডাক্টটা কিনবে না 300 টাকা দিয়ে? কেনা উচিত, কেন অবশ্যই কেনা উচিত। এখন আসি, তারপরে আপনি বললেন যে ম্যাডাম ইউএসএ কিনলো, তাহলে ও কত টাকায় সেল করবে? অবভিয়াসলি ও 1000 টাকার উপরে কোন একটা টাকায় সেল করে। দেখা যাচ্ছে যে ইউএসএ তে যায় হয়তো প্রোডাক্টের দাম হয়ে গেল সাপোজ আপনার 1100 টাকা, তো তারপরেও কিন্তু ওর প্রফিট থাকছে। ও বাংলাদেশ থেকে প্রোডাক্টটা 300 টাকায় কিনে নিয়ে গেল, 300 টাকায় কিনে সেটা 1100 টাকায় সেল করে দিল, কি পরিমাণ প্রফিট করলো। এবার আসেন আপনি বললেন যে ম্যাডাম তাহলে বাংলাদেশ কেন এটা ওকে সেল করতেছে? আরে বাংলাদেশে তো প্রোডাকশন কস্ট আরো কম, 100 টাকা মাত্র, এখানে সে 3 গুণ প্রফিট করছে, 3 গুণ প্রফিট করে তারপরে হচ্ছে সে ইউএস এর কাছে সেল করছে। তাহলে দেখেন বোথ পার্টি বেনিফিটেড হচ্ছে না, এই কারণেই ট্রেডটা হয়। ঠিক একই ভাবে আমরা দেখবেন যে বিদেশ থেকে র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসি, বিদেশ থেকে সুতা কিনে নিয়ে আসি, মেশিনারিজ গুলো কিনে নিয়ে এসে আমাদের দেশে প্রোডাক্ট বানায়। যেমন ওয়ালটন কি করে, চায়না থেকে মেশিনারিজ গুলো কিনে নিয়ে এসে টিভি ফ্রিজ বানাচ্ছে, কারণ চায়না থেকে মেশিনারিজ র ম্যাটেরিয়ালস গুলো নিয়ে আসলে এক্ষেত্রে ওয়ালটনের খরচ কম। বাংলাদেশে র ম্যাটেরিয়ালস বানাতে গেলে যে পরিমাণ খরচ হয় ওয়ালটন আপনার প্রফিট করতে পারবে না, সো চায়না থেকে কিনে নিয়ে আসছে। ঠিক একই ভাবে চায়না দেখা যাচ্ছে বানাইতে যে পরিমাণ খরচ হচ্ছে সে থেকে অনেক বেশি দামে বাংলাদেশের কাছে সেল করছে, এই কারণে চায়নাও বাংলাদেশের কাছে র ম্যাটেরিয়াল সেল করছে, দ্যাটস দ্য রিজন। সো মনে রাখবেন যখনই আপনি একটা ট্রেড হবে, এই যে আপনি যখন দোকানে যাবেন দোকানদার যখন বলবে স্যার আপনাকে একদম কেনা দামে বিক্রি করে দিলাম, এই ঘটনাটা কখনোই হয় না। অবশ্যই তার একটা প্রফিট আছে এবং আপনারও একটা প্রফিট আছে, উইদাউট এনি প্রফিট, হয়তো সেই প্রফিট একদম মার্জিন লেভেল, অর্থাৎ তার প্রফিটটা হয়তো একদমই জিরো, কিন্তু না হলেও, হ্যাঁ দিচ্ছি জাস্ট 2 মিনিট, না হলে আপনি কিন্তু আসলে ট্রেডটা করবেন, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, সো আজকে আমরা আসলে এখানেই শেষ করব। যদি কোনো কোশ্চেন থাকে, এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসের শুরুতে আবার আজকের ক্লাসের টপিক গুলো নিয়ে কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি আমি কোশ্চেন গুলো নিব, ঠিক আছে? সো ছোট একটা কোশ্চেন করতে পারি?
জি বলেন, বলতে থাকেন। ম্যাম ট্রেড হতে হলে কি এখানে আর্থিক লেনদেন মাস্ট কিনা? আর্থিক হ্যাঁ অবশ্যই অবশ্যই, ট্রেড হতে গেলে অবশ্যই সেখানে আপনাকে এখন আর্থিক যেহেতু লেনদেন আমরা হতে হবে। বার্টার সিস্টেমে নাই, অবশ্যই আপনাকে এখানে মানি টার্মে এক্সচেঞ্জটা হবে। ওকে, সো সি ইউ অন নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা বাকি প্রিন্সিপাল গুলো নিয়ে পড়বো এবং দেন আমরা চ্যাপ্টার 2 তে মুভ অন করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ইফ ইউ হ্যাভ এনি আসসালামু আলাইকুম। কোশ্চেন, ওয়ালাইকুম আসসালাম, মেসেঞ্জার গ্রুপে আস্ক করবেন, আমি অ্যানসার দিয়ে দিব। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।